ঠিক আছে, দেখো আজকে আমাদের ফিজিক্সের প্রথম ক্লাস। তো আমাদের কোর্সের নাম কি ছিল বলো তো? ফাউন্ডেশন, তাই তো? ফাউন্ডেশন মানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের জিলেট এক্সাম হবে কবে। এখনো 2 বছর হাতে সময় আছে, তাই না? তাহলে দেখো আজকে তোমাদের একটু প্রথম ক্লাস, একটু তোমার সঙ্গে পরিচয় করে নি। বলো যে হ্যাঁ স্যার বললে তার নাম কি? স্যার অরিজিৎ বিশ্বাস। অরিজিৎ বিশ্বাস। তুমি এখন কি করছো? স্যার আমি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট সেমিস্টারে আছি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝলাম। বাকিরা? স্যার প্রিয়াঙ্কু চন্দ্র, ডিপ্লোমা থার্ড সেমিস্টার কোর্স এখন। আচ্ছা, আর বাকি? অরিজিৎ? ছাড়ো। দেখো এখানে আমাদের ফিজিক্স সাবজেক্টটা, ঠিক আছে, এই সাবজেক্টটাকে স্ট্রং বানাতে গেলে প্রথমত কি লাগে, কিছু ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করাটা খুব দরকার, ঠিক আছে? সো এই যে আমরা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, ঠিক আছে, হ্যাঁ স্ক্রিনটা ছোট দেখাচ্ছে স্যার, বড় করে দিন ওই স্টার্ট চ্যানেল। ও আচ্ছা 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 আচ্ছা, তোমার স্ক্রিনটা ছোট দেখাচ্ছে না? হ্যাঁ স্যার। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার এবার ক্লিয়ার হয়ে গেছে। সরি সরি, বুঝতে পারিনি, ওটা খেয়াল পড়েনি আমার। দেখো তো এইখানে যে ফিজিক্স সাবজেক্টটাকে স্ট্রং বানানোর জন্য দেখো কি দরকার, আমাদের ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডে কি করতে হবে, স্ট্রং করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। তো এই ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে স্ট্রং করতে গেলে তোমাকে কিন্তু ম্যাথের উপর একটু জোর দিতে হবে। ম্যাথ বলতে কি, দেখো আমি 11-12 লেভেলের যে ম্যাথ পড়তে হয়, ঠিক আছে, অতটা ডিপে না। আমাদের কি দরকার, আমাদের টার্গেট হচ্ছে জিলেট, ঠিক আছে? একটু ডিস্টার্ব করছি। হ্যাঁ স্যার। বললাম যে তুমি ওই এই রেকর্ডিং অন করেছো? হ্যাঁ স্যার, রেকর্ডিংটা অন করেছি। আর ওই একটু ক্যামেরা সেটিংটা চেঞ্জ করে নাও না, ইয়ে হয়ে যাচ্ছে। ওটা কিন্তু ম্যানুয়াল করে নাও, ম্যানুয়াল সেম রিমোট সেম সিস্টেম। আচ্ছা স্যার। স্যার এই লাইনগুলো ড্র ছিল, ওটাকে ইয়ে হলে খুব ভালো হতো, ওটা বুঝতে করতে পারছিলাম। তুমি একবার ক্যামেরা সেটিংটা চেঞ্জ করো। আচ্ছা স্যার, আমি এটা ইয়ে করছি। হ্যাঁ, হোম করে ওটাকে ম্যানুয়াল। ব্যাস ব্যাস ব্যাস, ব্যাক করে দাও, ব্যাক করে দাও। আচ্ছা এই লাইনটা কি করে হাঁটাবে একটু যদি বলে দিতেন। নিচে নিচে বোর্ডের নিচে দেখো মেনু বাটনটা, যেখান থেকে ওখানে ক্লিক করো। আচ্ছা স্যার। এখান থেকে থিম থিম থিম, এই তো থিম থিম। আচ্ছা স্যার, এবার এই যে এই হোয়াইট কালারের এটাতে ক্লিক করো, হোয়াইট কালারের বক্সটায় ক্লিক করো। এটা তো বাস একদম ক্লিক, দেন বাস ওকে। ওকে করো। হ্যাঁ ডান। ঠিক আছে স্যার, এবার ঠিক আছে। আচ্ছা স্ট্রিমিং অন করছি না, শুধু রেকর্ডিংটাই অন রেখেছি, তাও দেখে নিচ্ছি। হ্যাঁ না, শুধু রেকর্ডিং, শুধু রেকর্ডিং। ঠিক আছে স্যার। দেখো স্টুডেন্ট, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, তো আমাদের টার্গেটটা হচ্ছে জিলেট এক্সামটাকে ক্র্যাক করতে হবে, তাই তো? এবার এইখানে দেখো আমাদের যে সাবজেক্টের ডেপথ, সেই সাবজেক্টের ডেপথ বানানোর জন্যে, ঠিক আছে, আমাদের ডেপথ ফিজিক্সে ডেপথ আছে বা কনসেপ্ট আছে নিউমেরিক্যালস থেকে। এখানে কনসেপ্ট বলতে আমি বোঝাচ্ছি ক্লিয়ার
idea about numerical problem or problems অর্থাৎ ফিজিক্সে যত নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। ক্লিয়ার? কারণ সবাই ফর্মুলা জানি, বাট ফর্মুলাকে বারবার অ্যাপ্লাই করে নিউমেরিক্যালস কিভাবে, একটা নিউমেরিক্যালসের কি একটা ল্যাঙ্গুয়েজ হয়, একটা ভাষা হয়, সেই ভাষাটাকে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? সেই ভাষাটা বোঝার জন্য ম্যাথামেটিক্সের আইডিয়াটা খুব থাকা দরকার। সেই জন্য আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ম্যাথামেটিক্যাল টুল। ঠিক আছে? তো ম্যাথামেটিক্যাল টুলগুলোকে আজকে আমরা ডিসকাস করে নেব। ইজ ইট ক্লিয়ার যে আজকের ক্লাসটাতে লেকচারটাতে কি হতে চলেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শুরু করব ভেক্টর থেকে। ঠিক আছে? কারণ ফিজিক্সের মধ্যে তোমার দুটো কোয়ান্টিটি কিন্তু আমরা জানি, একটা হচ্ছে কি ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে স্টার্ট করা যাক। তো সবার প্রথমে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এই ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিসটা? ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে আমাকে বলো তোমরা, কেউ একজন বলো ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি? এমন একটা, আচ্ছা কোয়ান্টিটি মানে জানো তো? হ্যাঁ স্যার, এটা কোনো জিনিস কোনো কিছু পরিমাপ করা যায়। ঠিক ঠিক ঠিক। এখানে কোয়ান্টিটি মানে হচ্ছে হুইচ ইজ মেজারেবল, তাই তো? সেটাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। হ্যাঁ স্যার। এখানে ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে মেজারেবল কোয়ান্টিটি, যেটাকে আমরা পরিমাপ করতে পারি। মেজারেবল, দাঁড়া স্পেলিংটা ভুল লিখলাম, মেজারেবল কোয়ান্টিটি। এবারে মেজারেবল কোয়ান্টিটি হচ্ছে দুটো টাইপ, একটা হচ্ছে তোমার স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। ক্লিয়ার? স্কেলার একটা, ভেক্টর একটা। হ্যাঁ স্যার। তো স্কেলার কাকে বলে বলো? নিশ্চয়ই জানো এটা, বলো। যার মান আছে, একজন একজন করে বলো। যার মান আছে অভিমুখ নেই, যার মান আছে অভিমুখ নেই। ঠিক 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 ঠিক। তাহলে স্কেলার মানে কি? যার শুধুমাত্র কি রয়েছে? ভ্যালু আছে, তাই তো? মান আছে। অনলি ম্যাগনিটিউড। এবার এই কথাটার মানে কি? ম্যাগনিটিউড কথাটার মানে কি? ফিজিক্সের ভাষায় কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মান আছে বা ভ্যালুকে কি বলা হয়? ফিজিক্যাল ভাষায় সেটাকে বলা হয় ম্যাগনিটিউড। ঠিক আছে? ভ্যালুটাকে। সাপোজ ধরো আমি বলছি ফোর্স। ঠিক আছে? ফোর্সকে আমরা কি দিয়ে বলি? এফ দিয়ে ডিনোট করি। এফ একটা কি হয়? ভেক্টর কোয়ান্টিটি, আমরা একটু পরে জানতে পারবো। তো তার যদি ভ্যালুকে আমরা বলি সাপোজ 5 নিউটন, নিউটনটা হচ্ছে আমাদের ফোর্সের ইউনিট, এগুলো আমরা এক পরেই জানবো। তো এইখানে দেখো, যদি আমি এখন বলি ফোর্স এফ ইকুয়ালস টু 5 নিউটন, তাহলে এই 5টা হচ্ছে কি? ম্যাগনিটিউড। বোঝা গেল? এই ভ্যালুটাকে কি বলছে? ফিজিক্সের ভাষাটাকে বলছে ম্যাগনিটিউড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে স্কেলার মানে হচ্ছে এখানে অনলি ম্যাগনিটিউড, আর ভেক্টর মানে কি? বোথ ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন, তাই তো? Yes, sir. ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন। তাহলে এইখানেতে দেখো আমরা কিছু এক্সাম্পল সেট করি। ঠিক আছে? এক্সাম্পলটা সেট করলে তবে বুঝতে পারবো। বোঝা গেল? তো আমাকে নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে স্কেলারের এক্সাম্পল কি হবে? স্কেলারের এক্সাম্পল প্লেন তার মানে তাহলে সবার প্রথমেই আসে কি? টাইম, তাই তো?
সবার প্রথমে হচ্ছে কি টাইম, একটা স্কেলার কোয়ান্টিটি, তাই তো? এর কি রয়েছে, আমরা ধরো কখনো বলছি এখন ঘড়িতে কটা বাজে, এখন ধরো ঘড়িতে এখন সময় হচ্ছে আমাদের 3:08 বাজে, তার মানে এটা জাস্ট ভ্যালু। এবার কোন দিকে এরকম কোনো কি ব্যাপার আছে, এর কোনো ডাইরেকশন তো নেই, তাই না? না স্যার। তাহলে না, স্যার। তাহলে এরকম আরো দুটো এক্সাম্পল দাও তোমরা। টাইম হবে, মাস হবে, লেন্থ হবে। স্যার টেম্পারেচার হবে। হ্যাঁ মাস হবে, টেম্পারেচার হবে, আচ্ছা তারপরে ইটিসি করে দিয়া আরো আছে আমাদের। আচ্ছা এবার হইলো ভেক্টর। सर करंट भी तो स्केलर क्वांटिटी है। करंट भी स्केलर क्वांटिटी बट करंट का एक डायरेक्शन होता है, ओके, व्हेन इट विल फ्लो थ्रू द सर्किट इट हैव अ डायरेक्शन, বাট হেয়ার আমরা ওটাকে আমরা কি করব বলো, ধরো সাপোজ আমি বললাম 5 ম্যাগনিটিউড 5 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অনলি স্কেলার কোয়ান্টিটি, ক্লিয়ার? কিছু কিছু জিনিস আছে দেখবে বলতে পারো তুমি সেমি স্কেলার এরকম একটা টাইপের ব্যাপার, যেমন ধরো, তবে হ্যাঁ যদি বলো স্যার আমরা ডিবেট করবো তাহলে কিন্তু পিওরলি কারেন্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? আর এরপরে ভেক্টরটা তোমার সবার প্রথমে আছে কি ফোর্স, তারপরে ফোর্সের পর ভেলোসিটি, স্যার অ্যাক্সেলারেশন। হ্যাঁ অ্যাক্সিলারেশন, ওয়েট হবে তো, হ্যাঁ স্যার। ওয়েটও হবে, দেন ডিসি। তাহলে এই হলো আমাদের ডেফিনেশনগুলো, ঠিক আছে? এবার এই যে ছোটখাটো, হ্যাঁ এইবার এই যে ডেফিনেশনগুলো আমরা পড়লাম, এটা আমাদের কি হলো, যে ক্লিয়ার অ্যাবাউট হলো যে আমাদের নেচারে দুই ধরনের কোয়ান্টিটিকে আমরা সেগ্রিগেট করতে পারি, এক হচ্ছে কি অন দ্য বেসিস অফ ম্যাগনিটিউড আর একটা অন দ্য বেসিস অফ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, ক্লিয়ার? তো এটার উপর বেস করে আমাদের কি সিস্টেম হয়, আমরা ধরো কোনো কিছু জিনিসকে কাউন্ট করব, তাই না? আমরা এখানে কি বললাম, আজকে আমরা ভেক্টর পড়বো, ঠিক আছে? তো ভেক্টরেতেই আমরা ফোকাস করি, তাও এটা বলি কোনো কিছু জিনিসকে যদি কাউন্ট করতে হয় না, তার সাথে কি অ্যাড করতে হয়, ইউনিট অ্যাড করতে হয়, ঠিক আছে? সেটা আমাদের জিলেটের সিলেবাসের প্রথম ইউনিটের ডাইমেনশন, সেইখানে গিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব। আজকের ক্লাসটা আমরা ফোকাস করব পুরোপুরি ভেক্টরের উপর, ঠিক আছে? তো সেই জন্য আমরা একটুখানি ভেক্টরের কনসেপ্টটা নিলাম যে ভেক্টর জিনিসটা কি। এবার আমরা ম্যাথামেটিক্যালি কি করব, ভেক্টরকে কিভাবে ডিনোট করে এটাকে আমাদেরকে বুঝতে হবে। আমরা সবাই, ঠিক আছে, ইউক্লিডিয়ান জিওমেট্রি পড়েছি, মানে কি আমরা যেটাকে বলা হয় কার্টেসিয়ান সিস্টেমে কোনো একটা পয়েন্ট নেওয়া, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট, ঠিক আছে? এখন আমরা একটু ভেক্টরকে দেখব যে ফিজিক্যালি একটা ভেক্টরকে কিভাবে ডিনোট করে এবং তাকে কিভাবে এক্সপ্রেস করে, এই জিনিসগুলো দেখব, ঠিক আছে? বোঝা গেল? স্যার আচ্ছা। সাপোজ একটা কোয়ান্টিটি, এ কোয়ান্টিটি দ্যাট ইজ ভেক্টর, আমরা এক্সাম্পল নিচ্ছি একটা কোয়ান্টিটি, a quantity যেটাকে আমি বলছি r which is vector, কি বললাম, যেটা হচ্ছে আমাদের ভেক্টর। দেন ভেক্টর মেন বলছি আ কোয়ান্টিটি, একটা কোয়ান্টিটি যেটা হচ্ছে r which is vector, দেন ইটস হ্যাভ এ ডাইরেকশন, এর কি থাকবে, একটা দিক থাকবে, দেন ইটস হ্যাভ এ ডাইরেকশন। তো ইন দোনো, অর্থাৎ এই ভেক্টরটাকে, সো ডাইরেকশন আর কি এর ভ্যালু, এই দুটোকে মিলিয়ে আমরা ভেক্টরকে এক্সপ্রেস করি কি মাথায় অ্যারো দিয়ে। এটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন, কিভাবে রিপ্রেজেন্ট করছে। আমাদের এটা হচ্ছে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আর, তাহলে এখানে আর কি ডিনোট করছে, আর ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ক্লিয়ার? যেহেতু আর এখানে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর কি রয়েছে,
তাহলে এর মাথায় যে অ্যারোটা, ঠিক আছে, অ্যারো গিভস ডাইরেকশন, তাহলে এখানে আমি বলতে পারি অ্যারো মিনস, এটা মানে এটা বোঝাচ্ছে, হ্যাঁ, অ্যারো মিনস ডাইরেকশন। ওকে, এখানে অ্যারো মানে হচ্ছে ডাইরেকশনটা। দেন তাহলে এর ম্যাগনিটিউডটা কিভাবে প্রকাশ করব, এর ভ্যালুটা কিভাবে বোঝাবো? তাহলে এর ভ্যালুটা হচ্ছে, তো the value about the magnitude of vector r, এটাকে তোমাকে এক্সপ্রেস করা হয় কিভাবে? মডিউলাস অফ r। ঠিক আছে, এই সাইনটা দিয়ে বোঝায় দ্য ম্যাগনিটিউড অফ r মিন্স মড অফ r। এটাকে কিভাবে পড়ে? মডিউলাস অফ r। মডিউলাস অফ r, বোঝা গেল? মডিউলাস অফ r, ক্লিয়ার? হ্যাঁ স্যার। বা অনেক সময় তুমি অ্যারো ছাড়াও এইভাবেও লেখে, ঠিক আছে, এমনি আর মানে বোঝাচ্ছে, যেহেতু ডাইরেকশন নেই তার মানে শুধু আমরা ম্যাগনিটিউডটাকে বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এক্সাম্পল নিতে পারি, ধরে নাও এ ফোর্স, একটা ফোর্সের ভ্যালু যেটাকে বলছি আমি এফ, সেটা হচ্ছে 5 নিউটন। তাহলে আমি কিভাবে বলবো না, এরকম মডিউলাস অফ ভেক্টর এফ ইকুয়ালস টু 5 নিউটন, ঠিক আছে। তাহলে এই 5টা বোঝানোর জন্য আমরা কি করলাম, এফ এর কাছে কি নিলাম, মডিউলাস নিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে শিখলাম যে একটা ভেক্টরকে কিভাবে এক্সপ্রেস করে, না ভেক্টরকে এক্সপ্রেস করার জন্য কি দরকার হয়, একটা সিম্বলের উপরে অ্যারো দিতে হয়, আর তার ম্যাগনিটিউড মানে কি, তার মডিউলাস নিতে হবে, ক্লিয়ার? এবার একটা ভেক্টরকে আমরা 3D তে কিভাবে এক্সপ্রেস করব সেটা জানতে হবে। তো সেটা জানার আগে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স কিভাবে বের করে সেটাকে একটুখানি দেখব, ঠিক আছে। তো নাও how to calculate distance between 2 points. সাপোজ এটা আমাদের অরিজিন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, এখানে একটা পয়েন্ট নাও, সাপোজ এটা আমার একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে বলছি আমি x1 y1, আর এখানে একটা পয়েন্ট নাও, সেটাকে বলছি আমি x2 y2। সাপোজ দিস ইজ আ পি পয়েন্ট অ্যান্ড দিস ইজ আ কিউ পয়েন্ট। তাহলে দেন পি থেকে কিউ পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা কত হবে? পি থেকে কিউ পয়েন্ট পর্যন্ত বলতে পারবে কেউ? Sir, x2 minus x2 minus x1 y2 minus y1। হ্যাঁ, ঠিক। তো দেন ডিস্টেন্স পি কিউ, এর মাথায় কি নিতে হবে, একটা লাইন। তাহলে এটাকে তুমি কিভাবে ডিফাইন করতে পারো, না এটাকে তুমি ডিফাইন করতে পারো, সাপোজ ধরো বললাম আমি এই ডিস্টেন্সটা পি কিউ ভেক্টর, এখনো ভেক্টর আমি তো বলছি না, জাস্ট একটা নর্মাল ডিস্টেন্স বলেছি। তাহলে পি কিউ সমান আমি ডিনোট করতে পারি এখানে x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার। ওকে, তাহলে এই হয়ে গেল কি, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে। এখন যদি একটাকে বলতাম অরিজিনে আছে আর একটা অন্য একটা পয়েন্ট নিতাম, তখন কিভাবে লিখতাম? সাপোজ ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এখানে একটা পয়েন্ট নিয়েছি, সেটা ধরো আমি বললাম এক্স কমা ওয়াই, এটা হচ্ছে অরিজিন, এটা পি পয়েন্ট। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্সটা কি লিখতাম, এখানে ওপি লিখতাম, তাই তো। তো
ওপি সমান কি হতো এখানে? এইখানে দেখো আমরা কি করেছি, x2 মাইনাস x1 করেছি, আর এইখানে দুটো পয়েন্ট এখানেও আছে, একটা x, y আর একটা অরিজিনের কি 0 থেকে 0। হ্যাঁ, তাহলে আমরা বের করতে চাইছি এই অরিজিন থেকে ডিস্টেন্সটা। এই অরিজিন থেকে ডিস্টেন্সটা কত হবে তাহলে? না এইখানে যদি, হ্যাঁ বলো। ঠিক ঠিক, মানে এইখানে যদি x2 টাকে তুমি x ধরো, y2 টাকে y ধরো, আর 1 1 কোঅর্ডিনেটটাকে তুমি 0 0 ধরো, তাহলে কি দেখা যাবে না, তখন সেটা হবে x মাইনাস 0 তার স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল অরিজিন থেকে কোনো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, তাই তো? আর এখন যদি তার মানে এগুলো সব কি ছিল, 2D সিস্টেম ছিল। এখন যদি 3D বলতাম তাহলে কি হতো? যদি 3D বলতাম, বলো 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 কি বলছো, একবার বলো। মানে x y z তিনটে নিতে হতো 3D হলে। হ্যাঁ হ্যাঁ, 3D না, তিনটে নিতাম, তিনটে অ্যাক্সিস। দেখো এটা মনে হয় দেখতে পাচ্ছ, এটা আমি বললাম y, এটাকে বলছি x, আর এটা ধরো z, এটা তিনটে হচ্ছে পারপেন্ডিকুলার। তো এইখানে একটা পয়েন্ট নিতাম, সেটা কি, এইখানে পয়েন্ট নিলাম, ধরো সাপোজ এটা পি পয়েন্ট। তাহলে এইখান থেকে যে ডিস্টেন্সটা বের করব, এর জন্য একটা কোঅর্ডিনেট সেট করে দাও, এক্স কমা ওয়াই কমা জেড, যেহেতু 3D 3 ডাইমেনশনাল, তাহলে এটা কি হবে, এখানে তিনটে কোঅর্ডিনেট হবে এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এই ক্ষেত্রে ওপি সমান কত হবে? এই ক্ষেত্রে ওপি সমান হবে তোমার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই হয়ে গেল আমাদের দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কিভাবে বের করে। ঠিক আছে, এবার আমরা একটুখানি ভেক্টরে চলে যাব। ঠিক আছে, এতদূর কারো কোনো প্রশ্ন আছে? No, sir. এবার আমরা একটু যাব ভেক্টরটাতে। ভেক্টরের ক্ষেত্রে দেখো, যে কোনো ভেক্টরকে তোমার ভেক্টর প্লেনে কিভাবে ডিফাইন করে না, পজিশন ভেক্টর দিয়ে। তো সবার প্রথমে আমরা শিখব পজিশন ভেক্টর। তাই দেখো এখানে পজিশন ভেক্টর কিভাবে ডিফাইন করব। এখানে এটা হচ্ছে তোমার ও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এইখানেতে তোমার জেড অ্যাক্সিস। এটা ধরলাম পি পয়েন্ট। এখন পি যদি এটা পয়েন্ট হয়, এটাকে যদি ভেক্টর বলি, তাহলে আমি এখানে কি বলতে পারি, ওই ওপি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট, এখানে ওপি সমান আমি ডিফাইন করতে পারি আর ভেক্টর। এটা ক্যাপিটাল নিয়ে নাও, পজিশন ভেক্টর আর ভেক্টর। কি বলছি এখানে, এই ওপিটা ডিফাইন করছে কি, একটা আর ভেক্টরকে। তাহলে আর ভেক্টরটাকে ডিফাইন করে, তাহলে আর ভেক্টরটার ম্যাগনিটিউডটা কি হবে না, এই আর ভেক্টরটার ম্যাগনিটিউডটা কি হবে না, ম্যাগনিটিউডটা হবে তোমার এই ওপি ডিস্টেন্সটা। ঠিক আছে, ডিস্টেন্স ফ্রম অরিজিন, ফ্রম অরিজিন টু পি পয়েন্ট বা অরিজিন টু পয়েন্ট পি। তাহলে এই ডিস্টেন্সটা তখন আমরা কিভাবে লিখতাম না, ম্যাগনিটিউড অফ আর, এই ডিস্টেন্সটা কিভাবে লিখেছিলাম, তিনটের ক্ষেত্রে লিখেছিলাম। দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এখানেও কি লিখবো আমরা,
এক্স স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে আমরা এখানে বুঝলাম যে একটা পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড মানে কি দাঁড়াচ্ছে না অরিজিন থেকে তার লেন্থটা, ঠিক আছে। তার মানে এই লেন্থটাই তোমার এখানে ডিনোট করছে ভ্যালুটা, আর ভেক্টরের ভ্যালুটা, আর ও থেকে পি দিয়ে আমরা ডিফাইন করছি পজিশন ভেক্টর। তার মানে ধরে নাও তুমি কোনো পয়েন্টকে ডিফাইন করবে ইউজিং ভেক্টর, তাহলে সেই প্রত্যেকটা পয়েন্ট কি হয়ে যাবে পজিশন ভেক্টর। ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা চলো, তাহলে আমাদের নেক্সট পজিশন ভেক্টরটা আমরা করলাম। এবার এইখানে আমরা ভেক্টরের ম্যাগনিটিউডটাও ক্যালকুলেট করলাম, কিভাবে ভেক্টরের ম্যাগনিটিউড ক্যালকুলেট করে। দেন আমরা কি করব, যে একটা ভেক্টরকে কিভাবে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে, সেটাকে আমরা দেখি। ঠিক আছে, তার মানে সবার প্রথমে আমরা দেখব একটা ভেক্টর আর তার ইউনিট ভেক্টর। চলো তাহলে ভেক্টরটা এখানে কিভাবে দেখবো, দেখো আমরা এখানে আর নিয়েছিলাম ভেক্টরটাকে, তাহলে এই আর ভেক্টরটা কিভাবে ডিফাইন করব। তার মানে ধরে নাও আমি ধরো কোনো একটা অবজেক্টের মাস বলছি, সাপোজ ধরো 5 কেজি, ঠিক আছে, কোনো একটা অবজেক্টের ধরো আমি মাস বললাম 5 কেজি। এখন যদি আমি শুধু বলতাম 5, তাহলে কি কিছু বোঝা যেত যে একটা অবজেক্টের ওয়েট হচ্ছে শুধু 5, এটা কেজি না গ্রাম কিছুই বলছি না, তার মানে কিছুই বোঝা যাবে না, তাই তো। তাহলে কোনো একটা সিস্টেমকে মেজার করতে গেলে বা তার কোনো একটা যদি সিস্টেম আমি ওয়েটকে মেজার করতে চাই বা যে কোনো আমরা কোয়ান্টিটিকে মেজার করতে চাই, তার সঙ্গে কি হচ্ছে ইউনিট একটা থাকা খুব দরকার। তার মানে কি এখানে 5টা হলো আমার এখানে ভ্যালু, তার সঙ্গে কি যুক্ত হচ্ছে আমাকে 1 কেজি। তার মানে এই 1 কেজিটাই কি হচ্ছে তোমার এখানে একটা ইউনিট। প্রত্যেকটা ইউনিট সিস্টেমে কি দরকার, একটা করে স্মল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দরকার, যেটাকে আমরা বারবার রিপিটেশন করে বুঝি যে কত 5 কেজি কি 10 কেজি মানে কি 10 টাইম 10 কেজি মানে কি হবে 10 টাইমস অফ 1 কেজি, 1 কেজির 10 গুণ। ক্লিয়ার? আবার যে 100 কেজি বলি 1 কেজির 100 গুণ। ঠিক তেমনই এখানে ভেক্টরেও তাই, এখানে যেমন কোনো একটা কোয়ান্টিটিকে এক্সপ্রেস করার জন্য কি দরকার ছিল, প্রথমে ভ্যালু আর তারপরে তার কি ইউনিট। ঠিক তেমনই এখানে কোনো একটা ভেক্টরকে ডিফাইন করতে গেলে ভেক্টরের কি দরকার, প্রথমে হয় ম্যাগনিটিউড আর তার ইউনিট। মানে এইরকম আমরা এই আর ভেক্টরটা কিভাবে ডিফাইন করব, ভেক্টর আর সমান তার ম্যাগনিটিউড ইন্টু আর ক্যাপ। ঠিক আছে, এখানেও ঠিক তেমন কি তার ভ্যালু আর তার ইউনিট। যেহেতু এটা ভেক্টর তাহলে এখানে সেটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। তার মানে আমরা কোনো একটা ভেক্টরকে কিভাবে ডিফাইন করতে পারি, প্রথমে লিখব তার ম্যাগনিটিউড তারপরে তার ইউনিট ভেক্টর। সেই জন্যে আমরা যদি 3 ডাইমেনশনালি কি করি, কোনো একটা ভেক্টরকে এক্সপ্রেস করি, সেই ক্ষেত্রে কি করা হয়, ওই ভেক্টরের বরাবর আমরা যে ভেক্টর বরাবর মেজার করব সেই বরাবর কি দরকার পড়ে, ইউনিট ভেক্টর দরকার পড়ে। ইউনিট ভেক্টর না হলে আমরা ভেক্টরকে মেজার করতে পারবো না। ঠিক এই রকম। ক্লিয়ার? ইউনিট ভেক্টরটা কেন লাগবে? হ্যাঁ স্যার। তাহলে এইখানে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হয়ে গেল ইউনিট ভেক্টর। এই যে ইউনিট ভেক্টর কথাটা শিখলাম, সেই ইউনিট ভেক্টরটা আমার এখানে কি আর ক্যাপ। তাহলে এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনটা থেকে আমরা আর ক্যাপ সম্পর্কে ডিফাইন করতে পারি। আর ক্যাপ মানে কি হবে, দেখো এই ম্যাগনিটিউড এখানে ডিভাইড হয়ে যাবে, ভেক্টর আর বাই ম্যাগনিটিউড অফ আর। ক্লিয়ার? ভেক্টর আর বাই ম্যাগনিটিউড অফ আর, সেটা হচ্ছে এখানে কি ইউনিট ভেক্টরকে ডিফাইন করছে। ঠিক তেমনই আমরা যদি একটা স্ট্যান্ডার্ড কোনো একটা সিস্টেম নিই, এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড সিস্টেম, সেটা হচ্ছে এখানে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, এক্স ওয়াই জেড।
এই যে তিনটে অ্যাক্সিস, এই তিনটে অ্যাক্সিস বরাবর যদি আমি কোনো কিছু কোয়ান্টিটিকে মেজার করি, তাহলে এই অ্যাক্সিস বরাবর আমার কি দরকার হবে? ইউনিট ভেক্টর দরকার হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ওই এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা কি বলি? আই ক্যাপ বলি। আইটা বলছে ওয়াই অ্যাক্সিস বরাবরটা হয় তোমার জে ক্যাপ, আর এটা কে ক্যাপ। তাহলে এখানে আমরা লিখে ফেলি একটু যে আই ক্যাপটা কি। আই ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, জে ভেক্টর মানে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর কে ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। বোঝা গেল? তাহলে আমরা কোনো একটা যদি পয়েন্ট নিই, সেই পয়েন্টটা থেকে যদি আমরা ভেক্টরকে এক্সপ্রেস করি, সাপোজ ধরো এটা হলো আমার পজিশন ভেক্টর আর, ঠিক আছে, এটার মধ্যে অরিজিন, এখানে পি, এখানে আমরা ওটাকে বলছি পি পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার আর ভেক্টর। তাহলে আর ভেক্টরটাকে আমরা কি করতে পারি? দেখো, যেহেতু এখানে আর ভেক্টরটাকে আমি তিনটে কোঅর্ডিনেটের রেসপেক্টে এক্সপ্রেস করছি, তার মানে আর ভেক্টরটাকে আমি তিনটে কোঅর্ডিনেটকে ইউজ করে লিখতে পারি, ঠিক আছে। এখানে আর ভেক্টরটার কোঅর্ডিনেট কি ছিল? এক্স ওয়াই জেড। এই আর ভেক্টরটার এখানে কোঅর্ডিনেট ছিল এক্স ওয়াই জেড। তার মানে দেখো, এই জিরো থেকে অরিজিন অবধি যেতে গেলে প্রথমে দেখো এক্স অ্যাক্সিস বরাবর কত আসতে হবে? আমাকে এক্স অ্যাক্সিস বরাবর এই এক্স পর্যন্ত আমাকে আসতে হবে, এখান পর্যন্ত আসতে হবে। দেন তারপরে ওয়াই বরাবর আছে ওয়াই, তাহলে এইটুকু বরাবর কি চলে আসবে? আমার ওয়াই আসবে। দেন তারপরে কি আসবে? এখান থেকে একটা, জেডটা তো দেখানো সম্ভব না, তাহলে এখান থেকে একটা নিচে লাইন টানো, টেনে এই বরাবর যদি নাও, সেটা কি চলে আসবে? তোমার এক্স, আর এইটুকুটা তখন আসবে তোমার জেড। এইখান থেকে এইখান পর্যন্ত আসবে, সেটা হচ্ছে জেড। তার মানে দেখো, এই আর পয়েন্টে পৌঁছাতে গেলে তোমাকে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর হাঁটতে হবে, তারপরে ওয়াই, তারপরে জেড, ঠিক আছে। তার মানে থ্রি ডাইমেনশনাল, তোমার থ্রি ডাইমেনশনালি কি, ধরো তোমার বাড়ির ওপরে যে কি রয়েছে, মাথায় যদি ফ্যান ঘোরে, তাহলে ফ্যানের পয়েন্টটা ডিফাইন করবে। তাহলে কোনো একটা কর্নার যদি তোমরা চুজ করে নাও, তো সেই কর্নারের কি, এই কর্নার থেকে প্রথমে এক্স অ্যাক্সিস, তারপর ওয়াই অ্যাক্সিস, তারপর জেড অ্যাক্সিস, মানে ছাদ বরাবর, ঠিক আছে। তো ঠিক সেই রকম ভাবেই কোনো একটা পয়েন্টকে আমি যদি তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে রিপ্রেজেন্ট করি, তো তিনটে অ্যাক্সিস বরাবর আমার ইউনিট ভেক্টর লাগবে। তো সেই জন্য তাকে এইভাবে লেখা হয়, ভেক্টর আর ইজ ইকুয়াল টু, কি লিখি আমরা? অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর আই, অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর কি এক্স ভ্যালু পর্যন্ত গেছে, এই বরাবর ইউনিট ভেক্টরটা কত? ঠিক এরকম 5 ইন্টু আই এর মতো আই ক্যাপ, আর তারপরে ওয়াই গেছে ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস জেড ইন্টু কে ক্যাপ। এইভাবে কি করা হয়? হ্যাঁ ঠিক, এইভাবে কি করা হয়? কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় ইউজিং কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে, দাঁড়াও এক মিনিট, আমরা একটুখানি অঙ্ক করবো একটা দুটো, আর নিউমেরিক্যালস না করলে তো কিছু ক্লিয়ার হয় না, তো সেই জন্য এই যতখানি আমরা শিখছি প্রতিদিন, মানে অ্যাপ্লাইটা শিখতে হবে, মানে কিভাবে নিউমেরিক্যালস করে এইটা ধরনটা তোমাকে ধরতে হবে, আদারওয়াইজ তো তুমি করতে পারবে না, না? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে ভেক্টরটা পেয়েছি, এবারে ইউনিট ভেক্টর ক্যালকুলেশনটা একটু শিখি, ঠিক আছে। তার মানে দেখো, এখানে যদি ভেক্টরটা পেয়ে যাই, তাহলে এখানেই আমরা কি করতে পারি? ইউনিট ভেক্টরটা ক্যালকুলেট করতে পারি। কিভাবে? না, এখানে
কি ছিল ডেফিনেশন ভেক্টরটা? আর ভেক্টর মানে তুমি কি লিখতে পারো ওখানে? একটু আগে শিখলে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। আচ্ছা, এর ম্যাগনিটিউডটা মানে কি দেখেছো? আর এর ম্যাগনিটিউড মানে দেখো আমরা এর আগের স্লাইডেই করেছি, রুট ওভার অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তার মানে এক্স, এখানে এক্স স্কোয়ার মানে কি কোফিসিয়েন্ট অফ আই, কোফিসিয়েন্ট অফ ওয়াই আর কোফিসিয়েন্ট অফ জেড প্রত্যেকের স্কোয়ার করে অ্যাড করেছি। বোঝা গেল? তাহলে এখানে একটা অঙ্ক করো ইউনিট ভেক্টর বের করার, হাউ টু ক্যালকুলেট ইউনিট ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো এখানে নাম দাও, একটা কোয়েশ্চেন 1 লেখো। নাও সাপোজ এ ইজ এ ভেক্টর, এই ভেক্টরটাকে বলছি আমরা 2i ক্যাপ 3j ক্যাপ k ক্যাপ, মানে 1k ক্যাপ। তাহলে এইখানে এটা হয়ে গেল তোমার ভেক্টর ডিফাইন করেছে, আর বলছে ক্যালকুলেট unit vector of A. Calculate the unit vector of A. ঠিক আছে, তার মানে ইউনিট ভেক্টর অফ A মানে তোমাকে, বা ইউনিট ভেক্টর অফ ভেক্টর A মানে কি, তোমাকে কি ক্যালকুলেট করতে হবে? এখান থেকে তোমাকে ক্যালকুলেট করতে হবে A ক্যাপটা। হ্যাঁ, তাহলে এ ক্যাপে আমরা যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে এ ক্যাপের আমরা ডেফিনেশনটাকে লিখে নেব। এ ক্যাপের ডেফিনেশনটা কি ছিল বলো? স্যার এ ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর। হ্যাঁ, তাহলে এবার আমরা এর মডুলাসটা বের করে নেব এখানে। হ্যাঁ স্যার। তাহলে এর মডুলাস তোমার আমাদের কি ছিল? রুট ওভার অফ আই অ্যাক্সিস বরাবর যেটা আগে থাকে সেটা কি তোমার এক্স, এটা আমার কি, হ্যাঁ কত হয়েছে, আর এখানে 1 ছিল। হ্যাঁ, তাহলে এইখানে ভেক্টরে আয়ের আগে এটা ছিল সেটা তোমার, আচ্ছা এটা একটু যে মনে হচ্ছে, এটা কিভাবে লিখো? তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা ফর্মুলা জানি, তাহলে এখানে এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 মানে হচ্ছে 4, আর এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 1। তাহলে হয়ে গেল তোমার রুট ওভার 14টা হয়ে গেল তোমার কি এ ক্যাপ, এই সরি ম্যাগনিটিউড হবে। তাহলে উপরে আমরা পুরো ভেক্টরটা লিখে নেবো। ভেক্টর এ মানে হচ্ছে উপরে 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস k ক্যাপ, আর এখানে মডুলাস অফ এ মানে কি রুট 14। তাহলে এই হয়ে গেল আমাদের এ ক্যাপ। এবার একে তোমরা একটুখানি এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো, জাস্ট ভেঙে নিয়ে 2 প্লাস রুট 14 i ক্যাপ 3 বাই রুট 14 জে ক্যাপ প্লাস 1 বাই রুট 14 কে ক্যাপ, এই হচ্ছে তোমার এ ক্যাপ। এইভাবেও তোমরা রিপ্রেজেন্ট করতে পারো। ক্লিয়ার? Yes sir, clear. দাও এক মিনিট, আমরা আর একটা অঙ্ক খুঁজি। আমরা যতখানি পড়েছি সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। লেগো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2 তে লেগো find the vector AB and its magnitude find the vector AB and its magnitude find the vector AB and its magnitude if it has initial point, if it has initial point, if it has initial point
ইনিশিয়াল পয়েন্টটাকে তুমি ধরো এ ইকুয়ালস টু তোমার 1, 2, -1 অ্যান্ড ফাইনাল পয়েন্টটা বি 3 to 2, ঠিক আছে, অ্যান্ড দ্য ফাইনাল পয়েন্ট এটা করতে হবে। ট্রাই করো। তার মানে দেখো এখানে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টটা দিয়ে দিয়েছে, দিয়ে এ আর বি দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ভেক্টরটা কত হবে। তার মানে দুজনের মধ্যে ডিসটেন্স বের করতে হবে। দুটোর মধ্যে ডিসটেন্সটা এখানে কি তোমার ভেক্টরটা, ভেক্টরের ম্যাগনিটিউডটা, আর ভেক্টরটা হলে কি হবে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে লিখতে হবে। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? দেখো করাই আগে, নাহলে বুঝতে পারবে। স্যার ম্যাগনিটিউডটা আসছে √13 আসছে, আর স্যার ভেক্টরটা আসছে 2i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আচ্ছা, তাহলে দেখো এখানে যেহেতু হচ্ছে ফাইন্ড দ্য ভেক্টর এ বি, তার মানে এইখানে তোমার দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। সাপোজ এটা এ আর এটা বি, তাহলে এখানে তোমার দুটো ভেক্টর আছে আর এটা তোমার অরিজিন। তার মানে এখানে এ বি মানে হচ্ছে ওবি মাইনাস ও এ ভেক্টর, ঠিক আছে, ওবি মাইনাস ওয়ে। এর রুলসটা কি না, যেটা তোমার শেষ থাকবে অরিজিনে কি হবে, যদি এ বি হয় তাহলে মাইনাসটা করবে ওবি মাইনাস ওয়ে থেকে। ধরে নাও সাপোজ যদি সিটি থাকতো তাহলে আমি এটাকে লিখতাম অরিজিন থেকে ওডি মাইনাস ওসি, ঠিক আছে, এরকম সেকেন্ডটা থেকে তোমার এখানে সাবট্রাক্ট করতে হবে। দিস ইজ রিলেটিভ, রিলেটিভ বলে এরকমভাবে নিতে হয়, ঠিক আছে। তো দেখো এইখানে সবার প্রথমে বি ভেক্টরটা, এখানে ওবি ভেক্টর মানে কি ও থেকে বি পয়েন্ট পর্যন্ত, বি এর কোঅর্ডিনেটটা কত 3, 2, 2, তার মানে এটাকে লিখবো 3i ক্যাপ 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। দেখে নাও কীভাবে লিখলাম, পয়েন্টের সঙ্গে জাস্ট আই ক্যাপ জে ক্যাপ জুড়ে দিলেই কী হয়ে যায় ভেক্টর হয়ে যাবে। আর ওয়েটা কীভাবে লিখবো, এখানে আছে 1, -2, না সরি 1, 2, -1, তাহলে এটাকে লিখবো, ব্র্যাকেট দিতে পারো তোমরা, এটাকে লিখবে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। বোঝা গেল? এবার এটাকে তুমি সাবট্রাক্ট করো, সাবট্রাক্ট করলে কত হয়ে যাবে 3, এখানে -1 আছে কিছু নেই মানে, তাহলে 3 - 1 আই ক্যাপ প্লাস এখানে কত আছে 2 -2, তার মানে কি 2 - 2 জে ক্যাপ অ্যান্ড প্লাস 2 মাইনাস আছে এখানে, এখানে একটা মাইনাস আছে, মানে প্লাস 1 কে ক্যাপ। বোঝা গেল? বুঝতে পারলে কি করলাম আমি? यस স্যার। তাহলে এটা হয়ে যাবে তোমার 2i ক্যাপ, এটা হয়ে যাবে তোমার 0j ক্যাপ, আর এটা যাবে 3k ক্যাপ। তার মানে 2i ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা হয়ে গেল তোমার এবি ভেক্টর। আর এর ম্যাগনিটিউডটা কত হবে? স্যার √13। আচ্ছা হ্যাঁ ঠিক, ম্যাগনিটিউড তোমার √2² প্লাস 3², তাহলে এটা তোমার হচ্ছে 4 + 9 হচ্ছে √13। বোঝা গেল? দেখো এই যে তুমি নিউমেরিক্যালসটা করলে, এতে করে তোমার জিনিসটা আরো ক্লিয়ার হবে না? হ্যাঁ স্যার। তো সবসময় নিউমেরিক্যালস গুলো করতে হবে, আর না করলে ক্লিয়ার হবে না। স্যার একটা কথা ছিল, বলো। এখানে √13 করে কি আমি লিখে দেবো, না স্যার √13 করার পর কোনো ইউনিট বা কিছু লিখতে হবে? এখানে যদি এটা লেন্থ বলতো তাহলে এখানে মিটার লিখতে হতো, এখানে যেহেতু কিছু বলে দেয়নি অ্যাকর্ডিং দ্য কোশ্চেন, লেখার দরকার নেই। যদি আমার প্রবলেম হয়, সাপোজ ধরো আমি 1 ডাইমেনশনাল মোশন পড়ছি, সেখানে তোমার ধরো ভেলোসিটি চাইবে বা ডিস্টেন্স চাইছে, তখন কিন্তু তোমাকে লিখতে হতো √13 মিটার বলে কি সেন্টিমিটার বলে, তখন কিছু লিখতে হতো। যেহেতু কোশ্চেন আমাদের এখানে নেই সেই জন্য আমরা লিখিনি। ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে 2 মিনিট আমরা একটু রেস্ট নিই, ঠিক আছে? আমরা দেখে নিই এরপরে আমরা কোন জায়গাটায় যাব।
2 মিনিট রেস্ট নাও। ফর্টি ফাইভে স্টার্ট করছি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা দেখো, এবার আমরা ভেক্টরের তো প্রথমত আমরা কি শিখলাম, ভেক্টর জিনিসটা কি এবং ইউনিট ভেক্টরটা কীভাবে ডিফাইন করে, ভেক্টর ম্যাগনিটিউড কীভাবে ডিফাইন করে সেগুলো দেখলাম। এবার আমরা দেখব টাইপস অফ এ ভেক্টর, ঠিক আছে? কত রকমের ভেক্টর হয় সেগুলো কি, সেগুলোকে আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তো টাইপ অফ ভেক্টরটা দেখার পর আমরা কি করব, নেক্সট টপিকে যাব। তো এখন আমরা শুরু করব টাইপ অফ এ ভেক্টর। বুঝতে পারলে টপিকটা কি? টাইপস অফ ভেক্টর। তোমরা এলে, 45 হয়ে গেছে তো, আসছো? হ্যাঁ স্যার। So, প্রথম যেটা রয়েছে আমরা করব সেটা হচ্ছে গিয়ে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর জিনিসটা কি না, ইকুয়াল ভেক্টর, এটাকে ভেক্টরস লেখা তো, ইকুয়াল ভেক্টরস। এখানে ইকুয়াল ভেক্টরস মানে হচ্ছে কি, যে সমস্ত ভেক্টরগুলোর কি বলতো ম্যাগনিটিউডটা আর ডাইরেকশনটা সেম, মানে ম্যাগনিটিউডটা সেম। সাপোজ দুটোই আমি বলছি ফোর্স দিয়ে যদি ডিনোট করি, দুটোকেই বলছি ধরো 5 নিউটন, ম্যাগনিটিউডটা সেম আর দুজন একই দিকে অ্যাক্ট করছে, তাহলে এরকম যদি ব্যাপার থাকে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটাকে বলে ইকুয়াল ভেক্টর বলা হবে। তাহলে টু ভেক্টরস আর সেড টু বি ইকুয়াল ইফ দে হ্যাভ সেম ম্যাগনিটিউড অ্যান্ড সেম ডাইরেকশন। লেখো টু ভেক্টরস are said to be equal if they have
if they have same magnitude and same direction. সেম ম্যাগনিটিউড অ্যান্ড সেম ডাইরেকশন, সেটাকে বলছে আমাদের ইকুয়াল ভেক্টর। ঠিক আছে, সাপোজ ধরো ভেক্টর আমি বলছি এ আর বি, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। এখন ধরো এ ভেক্টরটা আমি এখান থেকে এদিকে ডিফাইন করলাম, আর বি ভেক্টরটাকেও ধরো আমি এইভাবে ডিফাইন করছি। তাহলে এখন দেখো এই ইমেজে কি দেখাচ্ছে, এই দুটো ভেক্টর কি হচ্ছে, ম্যাগনিটিউড মানে লেন্থটাও সেম, আর ডাইরেকশন মানে কি একই দিকে অ্যাক্ট করছে, তাই না? তাহলে এখানে এই ছবি থেকে তোমাকে বুঝতে হবে যেহেতু এটা একই দিকে অ্যাক্ট করছে এবং লেন্থটা সেম মানে ম্যাগনিটিউডটা সেম, তাহলে এটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। এ আর বি ইকুয়াল ভেক্টর বলতে পারো, ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি আর ইকুয়াল ভেক্টর। বোঝা গেল ইকুয়াল ভেক্টর মানে কি? Yes, sir. এবার এদিকে নেগেটিভ ভেক্টর, নেগেটিভ ভেক্টর অপোজিট ভেক্টর। তাহলে নেগেটিভ ভেক্টর আর অপোজিট ভেক্টর। এবারে নেগেটিভ ভেক্টর আর অপোজিট ভেক্টর এটা কি বোঝাচ্ছে, আমরা সেম এক্সাম্পলটাই নেব। আমরা এখানে দুটো ভেক্টর ধরে নেবো এ এন্ড বি, ঠিক আছে? তো তাকে কি বলবো, দ্য নেগেটিভ অফ এ ভেক্টর ডিফাইন অ্যাজ, লেখো এখানে আগে ডিফিনেশন লেখো, দ্য নেগেটিভ অফ এ ভেক্টর, দ্য নেগেটিভ অফ এ ভেক্টর define as, দেখো define as another vector having same magnitude and opposite direction, having the same magnitude but having an opposite direction. But having an opposite direction. So the negative of a vector defined as another vector having the same magnitude but having an opposite direction. তার মানে যদি দুটো ভেক্টর তুমি এ বি নাও, ঠিক আছে, আমি আর লিখলাম না, এক্সাম্পলটা জাস্ট এ আর বি দিয়ে রিপিট করছি, ঠিক আছে? এরকম এ যদি সামনের দিকে হয়, বিটা কি হচ্ছে পুরোপুরি 180 ডিগ্রি অপোজিট, শুধু লেন্থটা সেম। তার মানে কি, এরকম ভাবে বলতে পারো, অপোজিট, দে হ্যাভ oppositely directed, they are oppositely directed by equal magnitude.
বাট ইকুয়াল ম্যাগনিটিউড। তার মানে এরকম তুমি বলতে পারো যে এ সমান মাইনাস অফ ভেক্টর বি, ঠিক আছে, এ কার সঙ্গে সমান মাইনাস অফ ভেক্টর বি অ্যান্ড ম্যাগনিটিউড অফ এ ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ বি, ঠিক আছে, এরকমও তুমি বলতে পারো। দেখো যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করো, কোনো জায়গায় কোনো সমস্যা হলে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার ক্লিয়ার। ঠিক আছে, নাও এবার মডুলাস হবে ভেক্টর, আমরা একটু আগে পড়ে ফেলেছি, ঠিক আছে, তাও একবার শুধু জাস্ট লিখে রাখো, হেডিংটা দিয়ে রাখো, 3 নম্বর মডুলাস অফ ভেক্টর। মডুলাস অফ ভেক্টর, মডুলাস অফ ভেক্টর মানে এটা কি? পুরোপুরি পিওরলি কি বোঝায়? লেন্থই তো বোঝায়। একটা ভেক্টর ম্যাগনিটিউড মানে কি বোঝাচ্ছে? গ্রাফিক্যালি লেন্থ, তাই না? হ্যাঁ স্যার। তার মানে ইট রিপ্রেজেন্ট length length or magnitude of a vector. So that means if a vector A modulus will be মডুলাস অফ এ, সাইন দিয়ে লিখলে বোঝা গেল? ইয়েস স্যার। ইউনিট ভেক্টর এটাও আমাদের একটা টাইপ। ইউনিট ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর অফ এ ইউনিট ম্যাগনিটিউড, আ ভেক্টর অফ এ unit magnitude, a vector of a unit magnitude drawn in the direction of given vector, বা a vector of a unit magnitude along the direction of a given vector, along the direction of a given vector. তাহলে vector of a unit magnitude along the direction of a given vector. So if a vector r বা a, তার মানে আর ওটা লিখলাম না, বুঝতেই পারছো। আচ্ছা লিখে নাও, if a vector a then unit vector a cap, and a cap সমান আমরা কি জানি? a cap সমান ভেক্টরটা বাই ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। এই যে ভুল লিখছিলাম, এই হলো তোমাদের ইউনিট ভেক্টর। এবার লেখো, অনেক টাইপের ভেক্টর আছে যেগুলো আমাদের লাগবে, সেগুলো আমরা একটু লেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এবার লেখো জিরো ভেক্টর। জিরো ভেক্টর মানে ধরো কোনো একটা ভেক্টরের তোমার ভ্যালু জিরো বা ডাইরেকশন তার থাকবেই, ঠিক আছে। তো না এমনভাবে দুটো ফোর্স অ্যাক্ট করছে, দুজনের রেজাল্টেন্টটা কি? জিরো। তার মানে তখন তাকে কি বলবে? তুমি জিরো ভেক্টর বলবে। রিডিং করো জিরো ভেক্টর।
কত নাম্বার হবে এটা? স্যার 5 নাম্বার। আচ্ছা, জিরো ভেক্টর মানে হচ্ছে এ জিরো অর নাল ভেক্টর, a zero or null vector, a zero or null vector is a vector that has a zero magnitude, but that has যে লেখার দরকার নেই, has zero magnitude, and any arbitrary direction, and that তার মানে কি জিরো তোমার ম্যাগনিটিউড হবে and any arbitrary direction. সো এক্সাম্পল হিসেবে নিতে পারো কি, তার মানে জিরো একটা তোমার কি জিরো ভেক্টর, ম্যাগনিটিউডটা জিরো, ঠিক আছে। তা জিরোর মাথায় অ্যারো দেওয়া হবে, দিয়ে তোমার কি বোঝাবে, জিরো ভেক্টর। আচ্ছা, এবার লেখো কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টরটা কি, কথার মধ্যে আছে দেখো লিনিয়ার মানে একই লাইন বরাবর অ্যাক্ট করবে, তাহলে গো দ্য ভেক্টরস which either act along the same line or along the parallel lines are called the collinear vector. The vectors which either act along the same line মানে সেম লাইন বরাবর, either along the same line or হতে পারে কি একটা এরকম একটা লাইন বরাবরই অ্যাক্ট করছে আর নতুবা প্যারালাল, ঠিক আছে। অর দিয়ে লেখো or along parallel lines, okay, are called collinear vector or vectors, ঠিক আছে। তাহলে এই ছবিটা কিরকম হবে, আমরা এই ছবিটা আঁকার চেষ্টা করি। তার মানে এরকম একটা ছবি আঁকো, দাঁড়াও, মানে একটা ভেক্টর এদিকে ডাইরেক্টেড হচ্ছে, একটা ভেক্টর এদিকে আসছে, তাহলে এটাকে নাম দাও এ, এটাকে নাম দাও বি, ঠিক আছে। তাহলে দেখো এখানে দুটো ভেক্টর অ্যাক্ট করছে কিভাবে, এ যাচ্ছে ওইদিকে আর বি যাচ্ছে এইদিকে, ওদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে 180 যদিও ডিগ্রি, বাট দেখো দে আর অ্যাক্টিং দ্য সেম লাইন, সেখানে এই দুটোকে কি বলবে, যেহেতু সেম লাইন বরাবর অ্যাক্ট করছে, সো দ্যাট ইজ আ কোলিনিয়ার। আর হতে পারে কি, এটা হতে পারে অর,
এটাও হতে পারে, এদিকে যাচ্ছে আবার ধরো একটা এদিকে যাচ্ছে, ক্লিয়ার? তার মানে তখন আবার কি হয়ে যাবে, এটা কোলিনিয়ার। এটা এটা খানিকটা নেগেটিভ ভেক্টরের মতোই। তার মানে নেগেটিভ ভেক্টরগুলো তোমার কি, এখানে নেগেটিভ ভেক্টরে কিন্তু মানে এই কোলিনিয়ার ভেক্টর যদি এরকম প্যারালাল দিয়ে বলো, ঠিক আছে, সেটা তোমার কি হয়ে যাবে, তোমার কোলিনিয়ার ভেক্টর আবার নেগেটিভ ভেক্টর, কিন্তু আবার সব নেগেটিভ ভেক্টর আবার কোলিনিয়ার নাও হতে পারে, ঠিক আছে? এখানে নেগেটিভ ভেক্টরের রুলস কি ছিল, যে দুটো ভেক্টরের তোমার ম্যাগনিটিউড সেম থাকবে আর ডাইরেকশন কি অপোজিট হবে। আর এইখানে আমাদের কি প্যারালালের কথা বলছি, ঠিক আছে, প্যারালাল টু ইচ আদার। প্যারালাল টু ইচ আদার, এ আর বি। দেখো কোনো 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 কিছু কোশ্চেন আছে নেই? দেখো কোশ্চেন থাকলে বলো আমায়। No, sir. আচ্ছা, তারপরে লেখো কোলিনিয়ার হলো, বাট লেখো কোপ্ল্যানার। কোপ্ল্যানার লেখো, ব্যাস। কোপ্ল্যানারটা আমরা লাস্ট করব, সব জেনে আমাদের মহাভারতে লেখার কোনো ইচ্ছে নেই। কোপ্ল্যানার ভেক্টরস, এটাকে এই করো তো। কোপ্ল্যানার ভেক্টর মানে কি? দ্য ভেক্টরস হুইচ অ্যাক্ট, বলো বলো। एक ही प्लेन में एक्ट करता हाँ, एक ही प्लेन में, सेम प्लेन में ही एक्ट करता है। तो लिखो वेक्टर्स, वेक्टर तो হবে না, অনেকগুলো ভেক্টর চাই কম্পেয়ার করার জন্য। দ্য ভেক্টরস হুইচ act in the same plane, which act in the same plane are called coplanar vector. বোঝা গেল? চলো Yes, sir. তাহলে ভেক্টরে আমরা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে অ্যাডভান্সের দিকে যাচ্ছি, ঠিক আছে? ধীরে 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 আমরা ভেক্টরটাকে একটু শেখার চেষ্টা করছি। যদিও আমাদের আবার ভেক্টর আছে, কোথায় আছে বলো তো? প্লেন অফ মোশনে। Sir, বলো বলো কি বলছো? আমরা আবার একবার ভেক্টরটা রিপিট করব যখন আমরা সিলেবাসের মধ্যে ঢুকবো, ঠিক আছে? মোশনিল প্লেন, তখনও আমাদের ভেক্টর থাকবে, সেখানে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। তো সেখানে যাওয়ার আগে আমরা পুরো আমরা ফিজিক্সের মেন কোর্সে ঢোকার আগে আমাদের যা যা বেসিক জিনিসগুলো জানা দরকার ফিজিক্স সম্পর্কে, সেগুলো আমরা জেনে ঢুকবো, ঠিক আছে? মানে যত রকমের ভেক্টরের ম্যাথামেটিক্যালস রুলস তোমাকে জানা দরকার সেগুলো, ঠিক আছে? নিউমেরিক্যালসের জন্য যে তোমার একটু ডিফারেন্সিয়েশনের আইডিয়া বা একটু ইন্টিগ্রেশন, ঠিক আছে, নর্মাল ইকুয়েশন সলভ, এই জিনিসগুলোকে সম্পর্কে ট্রিকি জিনিসগুলো যেগুলো ফিজিক্সে লাগে, এগুলোকে আমরা জেনে আমরা সিলেবাসের মধ্যে তখন ঢুকবো। বুঝতে পারছো আমার আইডিয়াটা কি বললাম, যে আমরা কীভাবে ফিজিক্সটাকে ট্যাকেল করবো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবারে যেটা রয়েছে, দাঁড়া একটু জল খেয়ে নি। फिजिक्स तुम लोगों को कैसा लगता है? अच्छा लगता है? हाँ सर। Yes, sir. হ্যাঁ স্যার अच्छा लगता है। আচ্ছা আচ্ছা, কাদের কাদের 12 কমপ্লিট হয়েছে? স্যার আমার
তোমরা তো দেখলাম কজন আছো, 5 জন মনে হয় আছো নাকি অনলাইনে? হ্যাঁ স্যার 6 জন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, 6 জনেরই তোমার 12 কমপ্লিট আছে? না স্যার 10। 10 10 কজন? 2 জন? Yes. তো বুঝতে পারছো? স্যার হ্যাঁ। কোথাও যদি বুঝতে না পারো, এনি ডাউট, ঠিক আছে, কোনো ডাউট থাকলে কিন্তু আমি বলবে, ঠিক আছে, যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, ঠিক আছে, কারণ পুরোপুরি বেসিক থেকে আমাদের সলভ করানো নিচ্ছে, তার কারণ বেসিকটা না ক্লিয়ার হলে তুমি তো ওই জায়গায় গিয়ে করতে পারবে না, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। স্যার বলছিলাম আমার একটা জায়গায় একটা প্রবলেম ছিল। বলো। স্যার জিরো ভেক্টর আর নাল ভেক্টর এখানে স্যার হ্যাঁ লেখা ছিল যে a zero vector or null vector is a vector that has zero magnitude and any arbitrary direction. স্যার এখানে any arbitrary direction মানে স্যার কি বোঝাচ্ছে স্যার ওটা বুঝতে পারছি না। দেখো, এনি আরবিটারি ডাইরেকশন মানে কি, তোমার তো ধরে নাও কোনো একটা অবজেক্টের উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে, হ্যাঁ স্যার। ধরে নাও এটা একটা অবজেক্ট, এর উপর তুমি এদিক দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, এই দিকে করছো, এই দিকে করছো, ঠিক আছে। এবার ধরো সকলের ধরো 4টে ফোর্স অ্যাপ্লাই করেছি, ধরো 4টে ফোর্স অ্যাপ্লাই করার পর অবজেক্টটা ধরো যেই পজিশনে ছিল সেই পজিশনেই আছে, তার মানে রেজাল্ট্যান্ট ফোর্স কত হয়ে গেল? স্যার জিরো হয়ে গেল। তো রেজাল্ট্যান্ট ফোর্সটা তোমার 0 হলো, কিন্তু তার কি কোনো ডাইরেকশন থাকতে পারে? অবভিয়াসলি থাকতে পারে, যদি আমি সেটাকে জিরো ভেক্টর বলি। এবার সেই ডাইরেকশনটাও জানা নেই কোন দিক বরাবর নেবে, ঠিক আছে, যেহেতু আমাদের জানা নেই কোন দিক বরাবর নেবো, সেই জন্য বললাম ডাইরেকশনটা এনি আরবিট্রারি ডাইরেকশন, ঠিক আছে। মানে ধরো কোনো একটা ভেক্টর যার ম্যাগনিটিউডটা 0, এবার তুমি তার ডাইরেকশনটা যে কোনো বরাবরই নাও, তাতে কোনো তোমার কি আসবে, কোনো মানে ফারাক আসবে না, সেই জন্য এটা লিখেছি এনি আরবিট্রারি ডাইরেকশন, ঠিক আছে, জাস্ট ফর দ্য রুলস অফ দ্য ভেক্টর ডেফিনেশন। ভেক্টর ডেফিনেশন হতে গেলে একটা ডাইরেকশন লাগে, তাই না, সেই জন্যে। হ্যাঁ স্যার। ওকে স্যার। ঠিক আছে, এই কাল তাহলে তোমাদের লাস্ট মানডে হচ্ছে, কেউ শিবের মাথায় জল ঢালতে যাচ্ছ নাকি? না স্যার। না স্যার। অ্যাকচুয়ালি আমাদের এদিকে, আমি কেন বললাম, আমি একটু আগে যখন ট্রেনে আসছিলাম প্রচণ্ড ট্রেনেতে ভিড়, ঠিক আছে, সব জল ঢালতে যাচ্ছে, কেউ যাচ্ছে তারকেশ্বর বা বিভিন্ন মন্দিরে। আমাদের এখান থেকে স্যার অনেকে যাচ্ছে, আর বৃষ্টি হচ্ছে তো রাস্তা রাস্তা ভিজে পুরো। এই বৃষ্টিটাও আবার দিচ্ছে, যাই হোক, কি আর হবে, যার বলে মহেশ্বর ডেকেছে সেই ঠিক চলে যাবে, বৃষ্টি বাদলা পেরিয়ে চলে যাবে, ঠিক আছে। সেই স্যার ক্লাস আরো হবে? আজকে ক্লাস আরো হবে তো? একদম একদম পুরো ক্লাস করতে থাকলে তো বোরিং লেগে যাবে, তাই না, একটু একটু গল্প টল্প তো করতে হবে। হ্যাঁ আর ঠিক। আর নাহলে তো ফিজিক্স তো এমনিতেই আমরা যতই বলি ভালো লাগুক না কেন, যতক্ষণ না আমরা এক্সিকিউট করছি ততক্ষণ পর্যন্ত বোরিংনেসটা আবার চলে আসে, ঠিক আছে, ইন্টারেস্টিং বানাতে হবে। দেখো এবার আমরা কি করব, ভেক্টরের টাইপ তো করলাম, এবার একটু ভেক্টরের অ্যালজেব্রা করব, ভেক্টরের যোগ বিয়োগ শিখি, কীভাবে ভেক্টর যোগ করে, কী করে বিয়োগ করে, বোঝা গেল। এবার আমরা শিখবো ভেক্টর অ্যালজেব্রা, হেডিং করো ভেক্টর অ্যালজেব্রা। এখানে ভেক্টর অ্যালজেব্রার মধ্যে কি কি পড়ে? স্যার ভেক্টর অ্যাডিশন, ভেক্টর সাবট্রাকশন, স্যার ভেক্টর মাল্টিপ্লিকেশন, না স্যার ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট বলুন। হ্যাঁ, অ্যাডিশন অফ ভেক্টরস,
সাবট্রাকশন, অ্যাডিশন অফ ভেক্টর, সাবট্রাকশন অফ ভেক্টর, দেন তোমার কি রয়ে গেল, মাল্টিপ্লিকেশন তো আছে, তার আগে একটা জিনিস লিখে রাখো, ওগুলো আমরা তো পরে করবো আস্তে আস্তে, একবার লিখে রাখো মনে থাকবে। প্রোডাক্টস অফ ভেক্টর, এরই আবার দুটো পার্ট রয়েছে, ঠিক আছে। এর মধ্যে ফার্স্ট ওয়ান ইজ দ্য স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট, আর দুই দিয়ে রয়েছে ক্রস প্রোডাক্ট। এই হয়ে গেল আমাদের দুটো ভেক্টর অ্যালজেব্রা। তো আমরা আজকে একটু অ্যাডিশনটা স্টার্ট করি প্রথমে, বুঝে গেল ভেক্টর অ্যাডিশনটা কি হবে, বুঝে গেল। ইয়েস হ্যাঁ হ্যাঁ তারপরে না এখানে এই ভেক্টর অ্যাডিশনটা একটু বুঝতে হবে। ভেক্টর অ্যাডিশন মানে এখানে কিন্তু নর্মালি ভেক্টর অ্যাডিশন কি করে, নর্মাল অ্যালজেব্রা ফলো করে না। সাপোজ ধরো আমি যদি বলি 2 + 3, এটা কি বোঝাবে, 5 বোঝাবে, তাই না? 2 + 3 = 5 হয়। ইয়েস স্যার কিন্তু এইখানে যখনই তুমি ভেক্টর রিপ্রেজেন্ট করবে, তার মানে যদি আমি সেটাকে বলি ফোর্স দিয়ে 2 নিউটন আর একটাকে বলা আমি বলছি আমি 3 নিউটন, তাহলে তার রেজাল্টেন্টটা কত হবে? কিন্তু রেজাল্টেন্টটা ধরো সেখানে নর্মালি তুমি 5 লিখতে পারবে না, কারণ এখানে ম্যাটার করছে 2 নিউটনটা কোন ডাইরেকশন বরাবর আর 3 নিউটন বরাবর 3 নিউটনটা কোন ডাইরেকশন বরাবর। সাপোজ ধরো এটা একটা অবজেক্ট, এই অবজেক্টে ধরো এই দিক থেকে তুমি অ্যাপ্লাই করছো 2 নিউটন আর এই বরাবর তুমি অ্যাপ্লাই করছো ধরো 3 নিউটন, তাহলে এখানে এই দুটো অ্যাড করার পর কত হবে? এই দুটো ভেক্টর এইভাবে তো অ্যাক্ট করছে, তাহলে এই অবজেক্টটা মানে এদিক থেকে অ্যাক্ট করছে, একটা এদিক থেকে অ্যাক্ট করছে আর একটা এদিক থেকে অ্যাক্ট করছে। তাহলে অ্যাক্ট করার পর যে রেজাল্টেন্টটা হবে সেটা কি 2 + 5 নিউটন হবে, নাকি এই অবজেক্টটা এই বরাবর দড়িগুলো ফোর্স দিত নিউটন লিখেছি, তার মানে কি হবে অবজেক্টের রেজাল্টেন্টটা কি হবে, এই বরাবর কোন একটা দিক বরাবর। হ্যাঁ স্যার ব্যবহার যাবে রেজাল্ট 0 তো হবে না, কারণ দেখো একজন 3 একজন 2 সমান হলো না ভাবা হতো, তার মানে একটুখানি কি করবে, মানে পুরোপুরি মিডিলে না গিয়েও কি করবে, একটু শিফট করে যাবে অন্য একটা দিকে, তার মানে এর মানে ডায়াগোনাল বরাবর হবে বলতে পারি, তাই তো? सर √13 न्यूटन होगा। हाँ अभी मैं कैलकुलेशन में नहीं गया हूँ, ठीक है, अभी मैं जस्ट बता रहा हूँ, ठीक है। तुमने वो फॉर्मूला लगाया ना a² + b² + 2ab cos थीटा, তাই তো? यस सर। हाँ हाँ वो मैं माने আমরা बेसिक থেকে स्टार्ट করছি ना, इसलिए हम पूरा बेसिक से बोल रहा हूँ, आएंगे हम न्यूमेरिकल्स में आएंगे। सो यहाँ देखो ये 2 নিউটন একটা হচ্ছে 3 নিউটন, তার মানে এর রেজাল্ট, তার মানে দেখো এই ভেক্টর অ্যাডিশনটা নরমাল অ্যাডিশন না, এটা কি বলতে পারো, রেজাল্ট্যান্ট অফ এ ভেক্টর লিখতে পারো, রেজাল্ট্যান্ট। রেজাল্ট্যান্ট অফ ভেক্টরস, রেজাল্ট্যান্ট অফ ভেক্টরস। তাহলে যে রেজাল্ট্যান্ট অফ ভেক্টর, তাহলে এটাকে তার মানে যদি আমরা ধরি ইফ 2 ভেক্টর a and b, তাহলে 2 + 3 নিউটন ভেক্টর রেজাল্ট্যান্টটা কি হবে, এই বরাবর হবে। এখন ধরো আমি বলছি দুটো ভেক্টর a and b, 2 ভেক্টরস, একটা a আর একটা b, a ভেক্টর একটা, b ভেক্টর ভেক্টর, তাহলে তাদের রেজাল্টেন্ট কত হবে, অ্যান্ড বা অ্যান্ড দিয়ে
then their resultant সেটা কি হবে, নিশ্চয়ই একটা অ্যানাদার ভেক্টর। ঠিক এরকম 2 এইটা 3 এইটা আর সিটা বা সি সরো সি আমি এখানে লিখবো, তার রেজাল্টেন্টটা কি হলো, একটা ডায়াগোনাল বরাবর হলো, অ্যানাদার একটা ভেক্টর হলো। ঠিক তেমন if two vectors a and b, so then the resultant c equals to, we can write vector a plus vector b, but এই vector a plus b normally addition না, ঠিক আছে, সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। তার জন্য আমরা এখানে কি করব, ল ইউজ করব, সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশনস ল, সেটা হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গুলার ল। বাট তার আগে আমরা বলতে পারি ইফ টু ভেক্টরস যদি a আর b হয়, দেয়ার রেজাল্টেন্টটা কি হবে, একটা অ্যানাদার ভেক্টর, অ্যানাদার ভেক্টরটা c সমান আমরা লিখলাম এখানে কি, ভেক্টর a প্লাস ভেক্টর b। তো এবার এইখানেই হাউ টু ক্যালকুলেট c ইউজিং a আর b সেটাই আমরা ডিরাইভ করব বাই দ্য ট্রায়াঙ্গুলার ল। ক্লিয়ার? বাই দ্য ট্রায়াঙ্গুলার ল। Yes, sir. হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, পরের পেজে লেখো, লেখো ভেক্টর ট্রায়াঙ্গুলার ল বা ট্রায়াঙ্গল ল অফ ভেক্টর এডিশন। ট্রায়াঙ্গল ল, ট্রায়াঙ্গল ল অফ ভেক্টরস অ্যাডিশন। তাহলে দেখো এখানে ট্রায়াঙ্গল ল অফ ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে আমাকে দিকে কি করতে হবে, এখানে ট্রায়াঙ্গলটা কনসিডার করতে হবে। একটা ট্রায়াঙ্গল, তাহলে এই প্রথমে লটা সম্পর্কে আমরা জেনে নিই কি, লটা কি বলছে, তারপরে আমরা প্রুফের দিকে আসছি। সাপোজ ধরে নাও দুটো ভেক্টর হচ্ছে এইভাবে অ্যাক্ট করছে, এটা এইদিকে একটা ওইদিকে, সাপোজ এটা এ ভেক্টর আর এটা হলো আমার বি ভেক্টর, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার একটা অ্যানাদার লাইন। তার মানে এইখানে ট্রায়াঙ্গেলটা হচ্ছে এইটা, ঠিক আছে। ট্রায়াঙ্গুলার ল তোমাদেরকে কি বলছে না, ট্রায়াঙ্গুলার ল বলছে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের বা কোনো একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহু দিয়ে যদি কি করা হয়, যে কোনো দুটো আর্ম দিয়ে কি করা হয়, যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়, বলছে যে ওই ট্রায়াঙ্গেলের যে থার্ড আর্মটা ছিল বা তৃতীয় বাহুটা ওই বাকি দুটো বাহু কি করবে, রেজাল্ট্যান্টকে দেবে। তার মানে হচ্ছে যদি এই আর্মটা দিয়ে এ ভেক্টর আর এই বাহুটা দিয়ে ধরো এই আর্মটা দিয়ে বি ভেক্টর রিপ্রেজেন্ট করো, তাহলে বাকি যে আর্মটা ছিল সি, মানে বাকি অ্যানাদার যে মানে 3 নম্বর যে বাহুটা, সেটা কি করবে, ওই দুটো ভেক্টরের রিপ্রেজেন্টেশনকে এক্সপ্লেন করবে বা এক্সপ্রেস করবে। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গল ল। তো এইখানে কিন্তু ডাইরেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এর ডাইরেকশন এদিকে নিয়েছি, বি এর ডাইরেকশন ওইদিকে, কিন্তু সি দেখো কি হয়ে গেছে, আর অপোজিটে। সেটা কিন্তু এই রকম না। যদি এইরকম ডাইরেকশনে নিতাম তাহলে কিন্তু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 লিখে দিতাম, ঠিক আছে। কিন্তু এটা এদিক, এটা এদিক, আর এটা কি হলো অপোজিট, কখনো তার উল্টো দিক হচ্ছে না। বোঝা গেল? এরকম নিলেই তাহলে কি হয়ে যাবে, তোমার 0 আসবে, মানে একই ডাইরেকশনে হলে ভেক্টরগুলো সব সাম করলে কি আসবে, 0 চলে আসবে। তো এখানে ডাইরেকশনটা কিন্তু খুব খেয়ালভাবে বুঝে রাখতে হবে ট্রায়াঙ্গুলার লয়ে, যে দুটো আর্মের তোমার ডাইরেকশন কি হবে, তোমার যেদিকে হবে রেজাল্টেন্টটা কি হবে, তার উল্টো দিকে নিতে হবে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে এদিক বরাবর তাহলে তুমি নিয়ে নাও সি ভেক্টর। বোঝা গেল? Yes, sir. Yes, sir. তাহলে এখানে আমরা এটাকে মুছে দিলাম, আমরা খালি ওটা রাখছি। তাহলে এই দুটো ভেক্টর কি করবো, আমরা রেজাল্টেন্ট বের করব, এ বি রেজাল্টেন্ট বের করবো সি। তার জন্য আমরা ধরে নিলাম
কনসিডার টু ভেক্টর consider two vectors A and B and their acting angle বা অ্যাপ্লাইড অ্যাঙ্গেল বলতে পারো, মানে যে অ্যাঙ্গেলে একেবারের সঙ্গে অ্যাড করছে, ঠিক আছে, অ্যাপ্লাইড হচ্ছে, অ্যাপ্লাইড অ্যাঙ্গেল নাও থিটা। তার মানে অ্যাঙ্গেলটা কোথায়? অ্যাঙ্গেলটা হচ্ছে এই দিকে, এইটা হচ্ছে তাদের অ্যাঙ্গেল থিটাটা, ঠিক আছে, অ্যাপ্লাইড অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলে এই দিকে আর এর সাথে বি কিন্তু থিটা কোণ করে অ্যাক্ট করছে। রেজাল্ট ল কি বলছে? থিটা হবে এ প্লাস বি এর নর্মাল রুল। এ প্লাস বি তোমাকে এই ভ্যালুটা বের করতে হবে। কি করে বের করবে? না, এই নর্মাল ফর্মুলাটা আমরা লিখে দিতেই পারি, দিয়ে অঙ্ক করতে পারি, বাট আমরা একটুখানি প্রুফটা করে দেখব, ঠিক আছে। তার জন্যে কি করে নেবো দেখো, আমরা ভেক্টরটার একটুখানি এই পুরো ভেক্টরটা কি করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানিয়ে নেব, ঠিক আছে। তো তার মানে এখান থেকে তোমাকে একটা কি করতে হবে, লাইন ড্র করতে হবে। এই যে লাইনটা ড্র করলাম, এখন একটা নাম দাও, ঠিক আছে। কি নাম দেবে? ত্রিভুজটার নাম দেবে তোমরা পি আর টি কিউ। তাহলে এখানে ট্রায়াঙ্গেল ত্রিভুজটা কোনটা? পি আর টি। নাও triangle PRT is a right angle triangle তাই তো? এই বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখো ক্ষেত্রে এই যে সি যেটা, তার মানে কি এই পি থেকে আর বা পি আর বা আর পি, এই লেন্থটা কি এক্সপ্রেস করছে? তোমার রেজাল্টেন্ট ছিল, মানে রেজাল্টেন্টটা কি এ প্লাস বি সমান হচ্ছে আমার সি দেখানো। তার একটা ফর্মুলা আছে, যেটা আমরা সেই ফর্মুলা রিজার্ভ করার চেষ্টা করছি। তাহলে এইখানে দেখো এই ট্রায়াঙ্গেলে পি আর আর এর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? বেস বাই হাইপোটেনাস। এটা তোমার কি হাইপোটেনাস? তাহলে এর বেসটা কত? পিটি স্কোয়ার প্লাস আর টি স্কোয়ার করতে পারি, টি আর স্কোয়ার। তাই তো হয়, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অথবা হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাই তো? বুঝতে পারলে? এবার এইখানে আমাদেরকে ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। এখানে কি ধরো পি আর মানে সি, তার মানে সি স্কোয়ার, মানে ভেক্টর সি স্কোয়ার, তার মানে তুমি এটাকে নর্মালি সি লেখো, ঠিক আছে। আমরা ম্যাগনিটিউডগুলো কি বলেছিলাম? হয় অ্যারো মডুলাস দিয়ে লেখে, আর নতুবা ওই মাথায় অ্যারোটা বাদ দিয়ে লিখলেও কি বোঝায়? ম্যাগনিটিউড বোঝায়। তো ওখানে আমরা মডুলাস সাইন দুটো দেবো না, আমরা জাস্ট নর্মালি ভেক্টর সাইনটা না দিয়ে লিখবো, তাহলে কি বোঝাবে? রেজাল্ট ভ্যালুটা বোঝাবে। তাহলে এখানে পি আর মানে কি ছিল? লেন্থটা। তার পি আর স্কোয়ার মানে সি স্কোয়ার। এখানে পিটি মানে কতখানি? এইটা পিটি, ঠিক আছে। পিটিকে তাহলে এখন কীভাবে লিখতে হবে দেখো, পিটিটা মানে
পি কিউ প্লাস কিউটি। এটা স্কোয়ার বলতে পারো পি কিউ প্লাস কিউটি। এই বলতে পারি তো পি আর সমান পিটি মানে, হ্যাঁ স্যার। ইয়েস স্যার। দেন রয়েছে টি আর, টি আরটা টি আরই রাখো এখানে, ঠিক আছে। এবার দেখো এইখানে কি করতে হবে, আমাদেরকে ভ্যালু পুট করতে হবে। কি রয়েছে এখানে, পি কিউ মানে যে পি কিউ, এই পি টু মানে পি থেকে কিউ, এটা হচ্ছে এ, এটাকে এ বসাও। আচ্ছা, আর এখানে কিউটিটা তো রয়েই গেল, কিউটি মানে এইটুকুটা কত হবে। আর এইটা এখানে আমরা এখানে কি করব, বের করতে হবে যে কিউটি আর টি আর কে কি দিয়ে রিপ্রেজেন্ট করব। আর এর জন্য আমাদেরকে একটু পড়ে নিতে হবে, সেটা হচ্ছে কম্পোনেন্ট অফ এ ভেক্টর বা রেজলিউশন অফ এ ভেক্টর। ওটা আমাদেরকে একটু বের করতে হবে, বের করতে হবে না, ওটা একটা এর পরের টপিকটা, বাট এটা প্রুফ করতে গেলে ওই জিনিসটা লাগবে। সেজন্য ওইটা একটু বলে নিয়ে তারপরে আমি কি করব, এখান থেকে এই যে বি ভেক্টরটা রয়েছে না, তার কম্পোনেন্টগুলো নিয়ে এখানে বসাতে হবে। তার জন্য ঠিক আছে, আমি তো মুছতে পারবো না, তোমার পরে একটা রেকর্ডিং দেখবে, পিডিএফ দেখবে, সেজন্য পরের পেজটা থেকে এসে ব্যাক করব, ঠিক আছে। তো এইখানটাতে আমি লিখছি কম্পোনেন্ট অফ এ ভেক্টর। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এইবার ধরো কোনো একটা ভেক্টর আমি ডিফাইন করছি আর ভেক্টর, ঠিক আছে। এই আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে বললাম আমি থিটা কোণ করেছে, কত কোণ করেছে, থিটা কোণ করেছে, হ্যাঁ। তাহলে এখন যদি বলি হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ আর অ্যালং এক্স অ্যাক্সিস, স্যার আর কাজ কি স্যার আর cos থিটা। আর cos থিটা, ঠিক আছে। তার মানে আমি এখানে ডিফাইন করতে পারি, দেখো এইটুকুটাকে বলতে পারি, তখন এইখান থেকে বেরিয়ে যেটা এটা, সেটা হচ্ছে তোমার আর এক্স, আর এই পয়েন্ট থেকে যেটা এতখানি গেছে উপরে, তা সেটা তোমার কি আর ওয়াই, তাই তো। তার মানে আর এক্সটা হচ্ছে কম্পোনেন্ট অফ ভেক্টর আর অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, আর এখানে আর ওয়াইটা হচ্ছে কি কম্পোনেন্ট অফ দ্য আর অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই তো। এইভাবে ড্র করতে পারো। তাহলে এইখানে তুমি cos থিটা সমান নাও, cos থিটা সমান কি বেস বাই হাইপোটেনাস। তো এখানে বেসটা কত, বেস এটা যদি থিটা হয়, আমার বেস তোমার হচ্ছে আর এক্সটা বাই তোমার হাইপোটেনাস কত, এটা যদি তোমার ট্রায়াঙ্গেল হয়, এটা 90-র অপোজিটে হাইপোটেনাস হয়, তাহলে সেটা কত আর, এইটুকু লেন্থ আর ছিল তো ম্যাগনিটিউডটা, এটা যদি আর ভেক্টর হয় ম্যাগনিটিউড আর, হ্যাঁ স্যার। তাহলে এখানে আর এক্স সমান আমরা লিখতে পারি কি আর cos থিটা। ঠিক তেমনই সাইন থিটা সমান এখানে লেখো কি হবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার মানে কি, থিটার অপোজিটে যেই বাহুটা আছে সেটা পারপেন্ডিকুলার, আর ওয়াই। হাইপোটেনাসটা কত এখানে আর, অতিভুজটা। সো এখান থেকে তুমি আর ওয়াই সমান লিখতে পারছো আর সাইন থিটা। তার মানে দেখো আমরা এই ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারছি, মানে আর ভেক্টরটাকে যেহেতু এখানে টু ডাইমেনশনাল ভেক্টর, এটাকে লিখছি আমরা আর এক্স আই ক্যাপ লিখতে পারি আর আর ওয়াই জে ক্যাপ লিখতে পারি। তাহলে এখানে দুটো কম্পোনেন্ট পেয়ে গেলাম। তার মানে দ্য কম্পোনেন্ট অ্যালং দ্য এক্স অ্যাক্সিস সেটা হবে আর cos থিটা, আর কম্পোনেন্ট অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস সেটা হয়ে যাবে তোমার আর সাইন থিটা। বোঝা গেল, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার এটাই আমরা কোথায় অ্যাপ্লাই করব, প্রিভিয়াস স্লাইডটাতে অ্যাপ্লাই করব। দেখো এইখানেতেও আমার কি দরকার, কিউটির ভ্যালু দরকার আর টিআর এর ভ্যালু দরকার প্রুফ করতে গেলে। এটা তো ছিল সি স্কোয়ার সমান, আমাদের বাকি জিনিসটা পড়েছিল সি স্কোয়ার সমান এ প্লাস কিউটি, মানে এইটুকুটা এ আর এটা হলো কিউটি।
তার মানে এইখানে খেয়াল করে দেখো, এই যে বি যে ভেক্টরটা ডিনোট করছিল, এটা কিছুটা অ্যাঙ্গেল করে ডিনোট করছে। এটাকে যদি আমরা রেজলিউট করি বা ভেঙে নিই, কীভাবে দেখাতে পারি? যদি আমি রেজলিউট করে নিই এটাকে, ঠিক আছে, তো একটা আমরা এই বরাবর দেখাচ্ছি, ভাঙছি, আর একটাকে এই বরাবর যদি ভেঙে নিই, তাহলে এই বরাবর ভেঙে নিলে কি হচ্ছে দেখো, এইটুকুটা এটা তো বি ভেক্টর, তাহলে বি ভেক্টরটা ধরো এই কিউটি লাইনের সাথে, বি ভেক্টরটা কিউটি লাইনের সাথে কত কোণ করেছে? থিটা কোণ করেছে। তাহলে বি ভেক্টর যদি কিউটি লাইনের সাথে থিটা কোণ করে, তাহলে এই কিউটি বরাবর সমান আমি কি লিখতে পারি? বি কস থিটা। এইখানেতে দেখো কি লিখেছিলাম, যদি এটা আর ভেক্টর হয়, এক্স অ্যাক্সিস বরাবর থিটা কোণ করে এক্স অ্যাক্সিসের সঙ্গে, তাহলে এই বরাবর সেটা কত হয়ে গেল? আর কস থিটা, তাই তো? আর ওয়াই বরাবর কি ছিল? আর সাইন থিটা। ঠিক তেমনই দেখো এইখানে ভেক্টর বিটা এই হরিজন্টাল অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করেছে, তাহলে হরিজন্টাল বরাবর কত হবে? কিউটি। কিউটি সমান কত হবে? বি কস থিটা। বুঝতে পারলে? আর এই বরাবর কত হবে? উপর বরাবর এটা তো কিউ, তাহলে এই পয়েন্টটাকে নাম দিয়ে দাও, যেটা নাম দাও, এই পয়েন্টটার নাম দাও ডি, নাম দিয়ে দাও, এটাকে ডি, এখানে পর্যন্ত ডি নাম দাও। তাহলে কিউ ডি সমান কত লিখতে পারো? হ্যাঁ, বি সাইন থিটা। এখন দেখো কিউডি যতখানি হবে আর টিটা তো সেটাই হবে, এটা 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 যেটা হবে যতখানি হবে আর টিটাও তাই হবে। তাহলে কিউডি সমান আমি এটা কি লিখতে পারি? আর টি লিখতে পারি, তাই তো? বুঝতে পারলে? তাহলে এবার এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও। তাহলে এ তো রইলো, কিউটির জায়গায় কত লিখবো? কিউটি মানে হচ্ছে বি কস থিটা, তো এটা এ, আর কিউটি মানে হয়ে গেল বি কস থিটা, তার স্কোয়ার, আর রয়ে গেল টি আর। আচ্ছা, ওখানে টি আর স্কোয়ার লিখেছিলাম, আর এটাকে আর টি লিখছি, তাহলে এটা ঘুরিয়ে দাও এই জায়গাটাকে, তাহলে এটাকে লিখো ঘুরিয়ে টি আর, একই নাম রাখো, তাতে কনফিউশনটা হবে না। এটা বললাম টি আর, মানে এখানে কিউটি যতখানি আর এই লাইনটাও ততখানি, তাহলে ওটা যদি কি হয় বি সাইন থিটা, তাহলে এটাকে লিখতে পারি বি সাইন থিটা। তাহলে এখানে এটা কত হয়ে যাবে? বি সাইন থিটা তার স্কোয়ার। না এবার ক্যালকুলেট করে বলো কত হবে? আচ্ছা, তাহলে এখানে এটা সি স্কোয়ার ছিল, সি স্কোয়ার, তাহলে আমরা এখানে কি ফর্মুলা ইউজ করব? এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা অ্যাপ্লাই করলে কত হয়ে যাবে? এখানে দেখো এর জায়গায় কত আছে? ক্যাপিটালে, আর বি এর জায়গায় আছে তোমার, বি এর জায়গায় আছে বি কস থিটা। তাহলে এখানে এ স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি প্লাস 2abটা আগে আছে, বা বি স্কোয়ারও লিখতে পারো। তাহলে প্রথমে ধরো বি স্কোয়ার টার্মটা লিখছি, বি স্কোয়ার টার্ম মানে হচ্ছে বি কস থিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ারটা ভেঙে লিখলাম, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি মানে হচ্ছে বি কস থিটা, ঠিক আছে। তাহলে এই টার্মটা হয়ে গেল কি? এ প্লাস বি কস থিটা স্কোয়ার, পরে কি রয়েছে? বি সাইন থিটা স্কোয়ার, জাস্ট ভেঙে দাও, মানে বি স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের বেরিয়ে গেল দ্য ভ্যালু অফ কি? দ্য ভ্যালু অফ রেজাল্ট্যান্ট ভেক্টর সি। সি এর রেজাল্ট্যান্ট কি ছিল? সি ভেক্টরটা আমরা জাস্ট ভেক্টর ছাড়া লিখতে বলেছিলাম, তো সি সমান তুমি লিখতে পারো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস, এখানে দেখো এ স্কোয়ার, এখানে দেখো বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে একটা কমন নিয়ে নাও, বি স্কোয়ারটা কমন নিয়ে নাও, তাহলে কস স্কোয়ার থিটা, আর এখান থেকে কমন নিলে কি হবে? এটা সাইন স্কোয়ার থিটা প্লাস দিয়ে তোমার 2ab cos থিটা। ক্লিয়ার? বুঝতে পারলে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এবার এইখানে দেখো
এই যে রয়েছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটার ভ্যালু কি হয় আমাদের 1 হয়। এটা ত্রিকোণমিতিক ফর্মুলা। আমরা পরের দিনের ক্লাসে কিন্তু ভেক্টরটা যদি আমাদের যতখানি হয়েছে তারপরে কিন্তু ত্রিকোণমিতিক শুরু করব, ঠিক আছে? ভেক্টরটা হয়ে গেলে আমরা ত্রিকোণমিতিকটা একটু স্টার্ট করব। আচ্ছা দেখো এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে এখানে 1, তাহলে এইখানে এটার ভ্যালু 1 হলো, আর প্লাস 2ab cos থিটা। তাহলে এই হলো আমাদের রেজাল্টেন্ট অফ এ ভেক্টর, যে যদি দুটো ভেক্টর কি হয় এইভাবে অ্যাক্ট করে, এই বরাবর এ আর এই বরাবর ধরি বি, আর ওদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল যদি কি হয়ে যায় থিটা হয়, যে রেজাল্টেন্ট ভেক্টরটা যদি সি বলি, সেটা কত হয়ে যাবে? সি সমান না, সি ম্যাগনিটিউড সমান, ম্যাগনিটিউড মানে হচ্ছে সি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা তোমাকে ফাইনাল মনে রাখতে হবে, বোঝা গেল? এবার রইল আমাদের রেজাল্টেন্টটার কি পেলাম, আমরা ভ্যালু পেয়েছি, রেজাল্টেন্টের ডাইরেকশনটা বের করতে হবে, তাই তো? তো রেজাল্টেন্টের ডাইরেকশনটা বের করার জন্য নাও দ্য ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর। এখানে রেজাল্টেন্ট ভেক্টরটা কি? সি, তো ডাইরেকশন অফ ভেক্টর সি। এবার ডাইরেকশনটা কিভাবে বলবো? এখানে নর্থ সাউথ করে বলবো, নাকি মানে কোনো একটা দিকে আঙুল দেখিয়ে বলবো, নাকি অ্যাঙ্গেল করে বলবো? হ্যাঁ, অ্যাঙ্গেল করে। তাহলে ধরে নেব যে রেজাল্টেন্ট ভেক্টরটা কোনো একটা ভেক্টরের সাথে কি কোণ করেছে? আলফা কোণ করেছে। ক্লিয়ার? কি করেছে? আলফা অ্যাঙ্গেল করেছে। তাহলে হেয়ার আলফা অ্যাঙ্গেল বিটুইন দ্য রেজাল্টেন্ট ভেক্টর অ্যান্ড দ্য ভেক্টর ই। তাহলে এটা সমান দেখো, যদি এরকম হয় তাহলে তুমি কি লিখতে পারো? ট্যান আলফা সমান আমরা কি লিখতে পারি বলো তো? ট্যান আলফা সমান হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, মানে পারপেন্ডিকুলার বাই পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো? এখানে পারপেন্ডিকুলার মানে কি? এইটা আরটি, আর বেস মানে নিচের টুকুটা। তাহলে পারপেন্ডিকুলারটা হলো এখানে আরটি, বা কি লিখছিলাম এখানটাতে? হ্যাঁ, আরটি টিআর লিখছিলাম, টিআর। আর নিচেটা কত ছিল? ওদিকটা পুরো ভ্যালুটা কত ছিল? পিটি। ঠিক আছে, একবার দেখে নাও দরকার পড়ে। দেখো পুরো বাহুটা কত ছিল? পিটি। বোঝা গেল? এটা ছিল তোমার পিটি। তাহলে কি করে বের করবে দেখো, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। এখানে টিআর মানে কত? টিআর মানে ছিল বি সাইন থিটা। দেখো এই যে বি সাইন থিটা। আর পিটি মানে কি? টোটালটা ছিল, টোটালটা মানে কি? পি কিউ প্লাস এই পিটি মানে টোটালটা, পিটি মানে পি কিউ প্লাস কিউটি। সো পি কিউ, আচ্ছা লিখেই দিচ্ছি, পি কিউ প্লাস কিউটি। তার মানে তুমি এখান থেকে বলতে পারো ট্যান আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা, আর পি কিউ মানে হচ্ছে তোমার কি? এ, আর কিউটি মানে কি? বি কস থিটা। তাহলে এইখানে আলফা সমান হয়ে গেল তোমার ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এইটা হয়ে গেল তোমার ডাইরেকশন। বুঝা গেল? আচ্ছা, ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এবার আমরা একটা লাস্ট একটা অঙ্ক করে নিই। অঙ্ক করে না নিলে তো বুঝতে পারবো না। ঠিক আছে, একটু
অঙ্কটা একটু করে নিয়ে নিয়ে দেখা যাক। তাহলে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অঙ্ক করব ইজি প্রবলেম, ঠিক আছে, আর কনফিডেন্ট গ্রো করার জন্য হার্ড প্রবলেম। তাহলে একটা ইজি করি আর একটা কঠিন করবো, হ্যাঁ দুটো প্রবলেম করবো। তাহলে প্রথমে লেখো আচ্ছা ওই পিডিএফটা কোথায় গেল যেটা তোমাদের কম্পোনেন্ট পড়ালাম? আচ্ছা এটা 18-এ চলে গেছে। সেভেন্টিনটা ফাঁকা রয়ে গেছে। আচ্ছা এটাতে আমি অ্যারো দিয়ে দিলাম। নেক্সট এর পরে অ্যাড করছি, লেখো কোশ্চেন নাম্বার 3 হবে আই থিঙ্ক। কোশ্চেন নাম্বার 3 তে লেখো 2 forces of 5 Newton and 7 Newton, 2 forces of 5 Newton and 7 Newton act on a particle with an angle of 60 degree. With an angle of 60 degree. With an angle of 60 degree between them. Between them. Find the resultant vector. Find the resultant vector. তাহলে এইখানেতে কি বের করতে হবে? রেজাল্ট্যান্ট, তাই তো? দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, ব্যাস নর্মাল ফর্মুলাতে ফেলে দাও, ঠিক আছে, দেখাই যাচ্ছে 10.44, ঠিক, একদম ঠিক। লেট করে নাও, লেট দ্য রেজাল্ট্যান্টটা ধরে নাও। সাপোজ ধর আমি আর ধরছি, ঠিক আছে, ধরে নিলাম আর। আচ্ছা আমরা আর ধরি না, আমরা যেটা দিয়ে করেছিলাম সেটা দিয়েই করি, ঠিক আছে, সি, ঠিক আছে। আর দুটো ভেক্টর বলে দিচ্ছে 7 আর 5 আর 7, তাহলে সেখানে ধরে নাও, ডিফাইন করে দাও, এ সমানটা বললাম আমি 5 আর বি সমান ধরে নাও 7, যা সূত্রটাকে বোঝানোর জন্য আর কি, আর কিছুই না। তো সি সমান কি, আর থিটাটা কত বলে দিচ্ছে এখানে 60 ডিগ্রি। তো ফর্মুলাটা আমাদের কি ছিল, একটু আগে আমরা ডিরাইভ করলাম। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল এই যে, কোথায় গেল, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এটাকে অ্যাপ্লাই করে দাও। আরেকবার যদি লিখছি, প্রথম একটু লিখে করবে, তারপরে মাথার মধ্যে সরগর হয়ে যাবে। তো তাহলে এ স্কোয়ার মানে এখানে হচ্ছে তোমার 5 স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার, 2ab মানে 5, বি মানে 7, আর cos কত 60 ডিগ্রি। cos 60 ভ্যালু জানো? যারা জানো না তার জন্য বলছি, cos 60 কত 1/2, মানে এটাই আবার sin 30 হয়, তাই তো? এটাই আবার sin 30 হয়ে যায়। ত্রিকোণমিতিকে দেখবে এগুলো ইন্টারচেঞ্জ, দেখো এখানে 5 স্কোয়ার মানে 25, 7 স্কোয়ার মানে 49, আর কত 2 × 5 × 7 মানে 5 মানে 10 আর 7 70, আর এটা হচ্ছে হাফ। এটা করে কত হচ্ছে, এটা করে সাম করে রুট করলে হচ্ছে তোমার, হ্যাঁ মানে এটা রুটের মধ্যে করলে হবে 109, ঠিক আছে, কারণ 70কে হাফ করলে 35, এটা হয়ে যাবে তোমার 109, তাহলে এটা হবে 10.44 নিউটন, যেহেতু ফোর্স বলেছে। পেয়ে গেলাম আমাদের রেজাল্ট্যান্টটা, ঠিক আছে, বুঝতে পারলে?
কোনো ডাউট? ঠিক আছে, তাহলে এবারে আমাদের প্রবলেমটা করো, যেটা জিলেটে আসার মতো স্ট্যান্ডার্ড প্রবলেম। ঠিক আছে, এটা কোশ্চেন নাম্বার কত হবে? 4 তো নাকি? কোশ্চেন নাম্বার 4 এ লেখো, a body simultaneously given two velocities, a body simultaneously given two velocities a body simultaneously given two velocities, one 30 meter per second, আমরা বলবো স্যার আমার তো ভেলোসিটি পড়ানো হয়নি, জাস্ট ভ্যালুটা নাও আর কিছু না। 130 মিটার পার সেকেন্ড ডিউ ইস্ট অ্যান্ড আদার হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, আদার হচ্ছে 40 মিটার পার সেকেন্ড ডিউ নর্থ। এবার বলেছে ডিউ, এই ডিউ কথাগুলোর মানে কি এইটাই বোঝানোর জন্য। ডিউ মানে হচ্ছে ডাইরেকশন বলছে, ডিউ ইস্ট মানে হচ্ছে পূর্ব দিকে অ্যাক্ট করছে, ডিউ নর্থ মানে হচ্ছে উত্তর দিকে অ্যাক্ট করছে। ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট ভেলোসিটি। ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট ভেলোসিটি। তো এইখানে দেখো, যেহেতু ভেলোসিটি কি আমার ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি তো না স্কেলার? যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য কি করতে হচ্ছে আমাদেরকে ভেক্টর অ্যাডিশন ফলো করতে হচ্ছে, সেই জন্য আমরা করছি। সেই জন্য কি করব, নর্মালি আমরা লিখে দেবো, দেখো এইখানে যে এ বডি সাইমেন্টেনিয়াসলি গিভেন টু ভেলোসিটিস, তাহলে v1টা কত এখানে? v1টা এখানে হচ্ছে তোমার কোথায় গেল 30, আর v2টা এখানে 40 মিটার পার সেকেন্ড। বলছে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট, কিন্তু 50 দাও দেখছি, হ্যাঁ 50। দেখো এখানে একটা বডিকে কি রেখেছে, এইভাবে রেখেছে, ধরে না কোন একটা জায়গায় অবজেক্টটা আছে, তাহলে একে বলছে 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়েছে ডিউ ইস্ট, তাহলে আমাদের ডাইরেকশন কোন দিকে? এটা হচ্ছে নর্থ, এদিকটা হচ্ছে সাউথ, এদিকটা ইস্ট, আর এদিকটা কি হয়? ওয়েস্ট হয়, যে কোনো একটা প্লেনের পেপারে। তাহলে আবার ডিউ ইস্ট বলেছে, তাহলে এই বরাবর কি দিয়েছে? v1, আর তারপরে বলছে 40 মিটার পার সেকেন্ড ডিউ নর্থ, নর্থ মানে ওপর দিকে, তাহলে এই বরাবর কত যাবে? হচ্ছে তোমার হচ্ছে এটা v2। এখন এই দুটো রেজাল্টেন্ট বের করতে হবে। দেখো রেজাল্টেন্ট বের করতে গেলে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে থিটা। থিটাটা কি করে বুঝবো? না এখান থেকে বুঝবো। এটা যদি ইস্ট হয়, এটা যদি নর্থ হয়, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। ব্যাস, ফর্মুলা এবার বসিয়ে দাও। না রেজাল্টেন্টটা সমান কি লিখবে? রেজাল্টেন্ট ভেলোসিটি বলেছে, তাহলে v ইকুয়ালস টু রুট ওভার অফ v1 স্কোয়ার v2 স্কোয়ার হবে 2 v1 v2 cos থিটা। তাহলে v1 মানে কত এখানে? এটা হবে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার প্লাস 2 ইন্টু 30 ইন্টু 40 ইন্টু cos 90। cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু মানে হচ্ছে sin 0 এর ভ্যালু, মানে হচ্ছে 0। তাহলে এটা যদি 0 হয়ে যায়, ওই পার্টটা কি হয়ে যাবে? তাহলে এই পার্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে v সমান পড়বে রুট ওভার অফ 90, 30 স্কোয়ার মানে কত হয়ে যাবে? 3 3 9, দুটো শূন্য, আর এটা কত? 1600 হয়ে যাবে। তাহলে এটা করলে কত হয়ে যাবে? হ্যাঁ, 9 আর 5 হচ্ছে 25, তাহলে 2500। সো এটা হয়ে যাবে তোমার কি 50 ইন্টু 50 রুট করলে। সো তার মানে v ইকুয়ালস টু 50 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের কি ফাইনাল রেজাল্টেন্টটা।
দেখো কোনো ডাউট আছে? তাহলে আজকে আমরা দেখলাম ভেক্টর অ্যাডিশনে ভেক্টর অ্যালজেব্রা, তার প্রথমটা করলাম ভেক্টর যোগটা অ্যাডিশনটা, তার মধ্যে ট্রায়াঙ্গুলার ল, ঠিক আছে, এটা আমাদের ভেক্টর অ্যাডিশনের হচ্ছে বেসিক ল, ঠিক আছে। তাহলে আজ হোল ক্লাসে আমরা কি কি পড়লাম না, হোল ক্লাসে আমরা প্রথমে ফিজিক্যাল কোয়ান্টিটি কি সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম, সেখান থেকে সেই কোয়ান্টিটির কি কি ভাগ সেটা আমরা ডিসকাস করলাম, তাই তো। তারপরে আমরা কোথায় আসলাম, তাহলে প্রথমে আমরা বললাম ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে আমাদের রোড ম্যাপটা আমরা যদি দেখি সেটাও করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখলাম আজ ফিজিক্যাল কোয়ান্টিটি, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে আসলাম আমাদের টাইপের মধ্যে ভেক্টর ছিল, আর কি ছিল, স্কেলার ছিল। সেখান থেকে এই ভেক্টর থেকে আমরা ভেক্টরের কি করলাম, ভেক্টরের রিপ্রেজেন্টেশন পড়লাম, দেন রিপ্রেজেন্টেশনের পর কি করলাম, টাইপস অফ ভেক্টর, দেন স্টার্ট করলাম ভেক্টর অ্যালজেব্রা, তার মধ্যে আমরা কমপ্লিট করলাম অ্যাডিশন, ঠিক আছে। এই হলো আজকে আমাদের ক্লাসের সামারি। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, চলো ক্লাস এখানেই শেষ হবে, ঠিক আছে। বাকি কথা আমাদের গ্রুপে হবে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে স্টপ করলাম।